আজকে আমরা আমাদের আজকে যে প্রথম ক্লাস সেটা শুরু করতে যাচ্ছি এবং প্রথম ক্লাসে কয়েকটা বিষয় প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সে আজকে পর্যন্ত 6 জন এনরোল করেছেন। সো আমরা হয়তো খুব বেশি স্টুডেন্ট তো নেই না, আপনারা জানেন 18-20 জনের মতো স্টুডেন্ট নেই, যাতে কিনা ক্লাসের মধ্যে একটা ওয়ান টু ওয়ান এনভায়রনমেন্ট থাকে এবং সবাই যেন হচ্ছে ক্লাসের মধ্যেই পড়া শিখে ফেলতে পারে। ইভেন আমি হচ্ছে ক্লাসের মধ্যে পড়া ধরি, জিজ্ঞেস করি। সো সেটা 2-3টা ক্লাস পরই হচ্ছে আমি শুরু করব। প্রথম 2-3টা ক্লাস একটু আমরা লার্নিং এর ফেজে থাকবো আর কি। এবং আমি আপনাদেরকে বিভিন্ন টাস্ক দিব, ছোট ছোট কিছু কুইজ দেব, অ্যাসাইনমেন্ট দিব, সেগুলো আমি আশা করব যে আপনারা এগুলো কমপ্লিট করবেন। করলে হবে কি যে আপনার নিজে বাসায় প্র্যাকটিস করতে করতে আপনার এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হাত আসবে। তো এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ এবং এখনকার সময়ে সবাইকেই আসলে এটা কম বেশি শিখতে হয়। একটা সার্টেন লেভেল পর্যন্ত সবাইকে কম বেশি শিখতে হচ্ছে। এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে বিকাল আমি গ্রুপে কিছু ডিসকাশন করেছিলাম, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। কয়েকজন জিজ্ঞাসা করেছিলেন যে এখানে আসলে পাইথন শিখে পরবর্তীতে আমি কী কী ধরনের ক্যারিয়ারে যেতে পারবো। সো ডেটা সায়েন্সে আমরা মূলত দুইটা জিনিসের উপরে, মানে ডেটা সায়েন্স এই দাঁড়ায় আছে। এক হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর দুই হচ্ছে প্রোগ্রামিং। তো স্ট্যাটিস্টিক্স তো আমাদের অবশ্যই লাগবে এবং আমি স্ট্যাটিস্টিক্সের কিছু ভিডিওস আপনাদেরকে আমি দিব। আজকে রাতে আমি গুগল ক্লাসরুমে যারা এনরোল করেছেন তাদেরকে ইমেল করা হয়েছিল, তো আপনারা গুগল ক্লাসরুমে হয়তো জয়েন করে ফেলছেন, না করলেও করে ফেলবেন। ওখানে আমি হচ্ছে কিছু প্রি রেকর্ডেড ভিডিওস দিয়ে রাখবো স্ট্যাটিস্টিক্সের, আর আজকে থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের ভিডিওগুলো আমি দিয়ে দিব। আজকের ক্লাসটা ফ্রি, এটা সবার জন্য ওপেন থাকছে। পরবর্তী ক্লাসগুলো আসলে পেইড ক্লাস হবে, এটা শুধুমাত্র গুগল ক্লাসরুমে দেওয়া হবে। তো এখন এই যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার অনেক ধরনের আমরা মানে জানি, শুনছি যে আচ্ছা ঠিক আছে এটা আসলে শিখতে হবে। তো এইটা শিখলে আসলে কী লাভ? যখন আপনি ডেটা সায়েন্সের বিভিন্ন ক্যারিয়ারে যেতে চাবেন, আপনি হয়তো ডেটা অ্যানালিস্ট হতে যাচ্ছেন অথবা বিজনেস অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সব জায়গাতেই আমাদের পাইথনটা প্রয়োজন। এবং এখন আপনি দেশের জব বলেন, রিমোট জব বলেন অথবা ফ্রিল্যান্সিং বলেন, তো এই সকল জায়গাতে প্রায় সব জায়গাতে আমাদের পাইথন দিয়েই বিভিন্ন ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, মেশিন লার্নিং, ফোরকাস্টিং, প্রেডিকশন, আমরা যা যা দেখে থাকি আর কি, সব কিছু আসলে করা যায় এবং এটা দিয়ে আসলে সবাই করছে। তো এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই রোবাস্ট এবং এইটার মধ্যে প্রচুর লাইব্রেরি আছে। বিভিন্ন ডোমেইন, বিভিন্ন সেক্টর, বিভিন্ন সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের সায়েন্টিফিক রিসার্চ হোক অথবা অ্যানালিটিক্যাল বিষয় হোক, সব কিছু আসলে আমরা পাইথন দিয়ে করতে পারি। তো আমরা এই কোর্সের মধ্যে আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি আপনাদেরকে কোর্সের কী কী আমরা শিখবো সেটার একটা ওভারঅল আইডিয়া আপনাদেরকে দিব। অবশ্যই গত ওরিয়েন্টেশন সেশনে আমি বলেছিলাম আমরা প্রথমে 2 বা 3টা ক্লাস আমরা পাইথনের বেসিক শিখবো। বেসিক বলতে আসলে কি, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার একটা গ্রামার থাকে। আমরা যেমন ছোটোবেলায় বাংলা পড়েছি, ইংলিশ পড়েছি এবং এগুলো ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন শিখেছি তখন এগুলোর কিছু গ্রামার ছিল। মানে এটা ধরেন আপনার পার্টস অফ স্পিচ যদি ইংলিশে বলি, বা ন্যারেশন বা অন্যান্য যে সকল ভার্বটা হাবি জাবি এগুলো ছিল, বাংলাতে আমরা ওই যে সন্ধি বিচ্ছেদ, বাগধারা, এরকম অনেক কিছু আমরা শিখেছি। বর্ণমালা দিয়ে একার, রসিকার, রেফ। এখন এই যে জিনিসগুলো যদি না শিখতাম তাহলে কি হতো, আমরা কিন্তু একটা সেন্টেন্স লিখতে পারতাম না, একটা বাক্য লিখতে পারতাম না। তেমনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইভেন যে শুধু পাইথন না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি বলি না কেন, নিই না কেন, এইটার প্রত্যেকটা নির্দিষ্ট কিছু গ্রামার আছে, স্ট্রাকচার আছে। আমাদেরকে ওই স্ট্রাকচারটা আগে শিখতে হবে। পাইথন কোড লিখা বা এটা দিয়ে আসলে বিভিন্ন মডেল তৈরি করা এবং এটা দিয়ে বিভিন্ন অ্যানালাইসিস আমরা যাই কিছু করি না কেন, এটা একটা সার্টিন লেভেল পর্যন্ত শেখার পরে করতে পারবো। দেখ, আপনি যদি এখন ধরেন ক্লাস 2-3 বাচ্চাকে যদি বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা রচনা লিখো, সে কিন্তু পারবে না। তো এখন আমি যদি আপনাকে এখন হঠাৎ করে ধরায় দিয়ে বলি যে আপনাকে হচ্ছে এরকম কিছু টাস্ক দেওয়া হলো, একটা ডেটা সেট দেওয়া হলো, এখান থেকে আপনি ইডিএ করবেন, এখান থেকে আপনি প্রেডিকশন করবেন, এখন বসে বসে করেন, আপনি পারবেন না, কেউ পারবে না। সো আমাকে প্রথমে যেটা করতে হয় যে ছোট বাচ্চাদের যেমন ক্লাস 2-3-4-এ বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের গ্রামার শেখাতে হয়,
ব্যাকরণ শেখাতে হয়। আমি প্রথম 2-3টা ক্লাস আপনাদেরকে ব্যাকরণ শেখাবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ যখন আমরা শিখবো, এইটার বিভিন্ন ধরনের ডেটার স্ট্রাকচার, বিভিন্ন ডেটাগুলোর ফরম্যাটিং এবং ডেটাগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের যে মেথডগুলো আছে, যে সকল আপনার ছোট ছোট ফাংশনগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। লিস্ট, ডিকশনারি, টুপল, ফাংশন, তারপর হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের ডেটাগুলোকে মানে সেপারেট করা, মার্জ করা, এবং এগুলো থেকে বিভিন্ন ধরনের লুপ, ফল লুপ, তারপর হচ্ছে আপনার ওয়াইল লুপ, অনেক কিছু আমরা শিখব। এগুলো শেখার পরে তারপরে আমরা শুরু করব লাইব্রেরি। তো পাইথনের একদম বেসিক ফান্ডামেন্টাল লাইব্রেরি হচ্ছে 3টা, নামপাই, পান্ডাস এবং ম্যাটপ্লটলিব। তারপর আস্তে আস্তে বাকি লাইব্রেরিগুলো আস্তে আস্তে আসে। তো যদি আপনি ধরেন একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে চান, তাহলে আপনাকে সাইপাইয়ের স্ট্যাটস নামে একটা লাইব্রেরি আপনাকে ইউজ করতে হবে, কিন্তু ওই লাইব্রেরিটা আপনি এখন ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওইটার জন্য যে গ্রামারটা জানা দরকার সেটা আমি না শেখা পর্যন্ত বা না জানা পর্যন্ত আমি ওখানে কাজ করতে পারবো না। তো এই জন্য আমরা ফার্স্টে হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল লাইব্রেরিগুলো দিয়ে শুরু করব, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, এবং তারপর আমরা ইডিএ করব। তো নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিবে আমাদের মোটামুটি 4 থেকে 5টা ক্লাস যাবে, আর শুরুতে হচ্ছে 2 থেকে 3টা ক্লাস। তো মোটামুটি 7 থেকে 8টা ক্লাস আমরা এই জিনিসগুলো শিখব। তারপর আসবে আমাদের ইডিএ। ইডিএটা হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এইটা শিখতে গিয়ে আমরা বিভিন্ন প্রজেক্টে হাত দিব। প্রজেক্টের মাধ্যমে ইডিএটা শিখব, যে কিভাবে একটা ডেটা থেকে বিভিন্ন ইনসাইট বের করা হয়, ডেটা থেকে কিভাবে সামারি বের করা হয়, এবং এখান থেকে আপনি ডেটাগুলোর বিভিন্ন ফিচারগুলোর মধ্যে কোরিলেশন এবং তাদের মধ্যে যে সকল প্যাটার্নগুলো আছে সেগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন, সেগুলো আমরা শিখব। তো এইভাবে আমার প্রজেক্ট দিয়ে শুরু হবে, 9, 10, 11, 12, 4 দিনে 4টা প্রজেক্ট। এইভাবে আমরা শেষ করব, এবং আমরা 12 নম্বর লাস্ট দিন অথবা 13 নম্বর ক্লাসে এই ডেটা অ্যানালাইসিসটা শিখে আমরা জব মার্কেটে ফ্রিল্যান্সিংয়ে কীভাবে নিজেদেরকে তৈরি করব, ওটার জন্য একটা ডেডিকেটেড ক্লাস থাকবে। সেটা 12 নম্বর ক্লাসের শেষের দিকে অথবা ইউজুয়ালি 13 নম্বর ক্লাসে আমরা এটা করে থাকি। তো এই হচ্ছে আমাদের এই টোটাল ব্রেকডাউন। আর এগুলোর পরে ডেটা অ্যানালাইসিসের জন্য আর যে সকল লাইব্রেরিগুলো আছে বা যে সকল ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন দিব, বিভিন্ন বই দিব, এবং হচ্ছে ব্লগ আর্টিকেল, এগুলোর বিভিন্ন লিঙ্কগুলো আপনাদেরকে দিব, সেগুলো থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল আইডিয়া যে আমরা এই কোর্সে 12-13টা ক্লাসে কী কী জিনিস শিখব। এখন পরবর্তী পার্টে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতেছি, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আমাদেরকে কি সিবন লাইব্রেরিটা কভার করা হবে? সিবন লাইব্রেরিটা তো আসলে এটার অনেক বড় লাইব্রেরি, অ্যাটলিস্ট বেসিক কিছু গ্রাফ চার্টগুলো আমরা শেখাবো। সিবনটা কি ম্যাটপ্লটলিব থেকে সহজ না একটু কঠিন? সহজ, মানে টেকনিক্যাল দিক থেকে চিন্তা করলে হচ্ছে একটু সহজ। তো সিবনটা আমরা কেন ইউজ করি, কারণ ম্যাটপ্লটলিবটা একটু ওল্ড ভার্সন, এটা আপনার 93, 94, 95-এর দিকে ম্যাটপ্লটলিব তৈরি করা হয়েছিল। তো ওইটা না শিখে সিবনে আসলে হাত দেওয়া যায় না। সিবন অনেককে দেখা যায় সরাসরি শিখায়, কিন্তু সিবনের আবার ফান্ডামেন্টালটা ম্যাটপ্লটলিব থেকে আসছে। তো ওই জন্য আমরা ম্যাটপ্লটলিবটা শিখিয়ে তারপর সিবনে যাব, এবং সিবনে কিছু বেসিক ফান্ডামেন্টাল প্লট, যেমন আপনার লাইন প্লট, বার চার্ট, গ্রাফ, তারপরে হচ্ছে স্ট্যাক প্লট থেকে শুরু করে আরও আরও কয়েক ধরনের যে প্লটগুলো আছে সেগুলো আমরা বক্স প্লট, তারপরে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল বা হরিজন্টালি কীভাবে আমরা ডেটাগুলোকে ডিস্ট্রিবিউট করবো, কীভাবে সাজাবো, এবং সেখান থেকে কীভাবে আমরা ইনসাইট বের করবো, ওগুলো আমরা শিখবো। জি, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা এবার তাহলে আমাদের পরের পার্ট শুরু করি। পরের পার্টটা হচ্ছে যে আমরা যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখবো, কোথায় লিখবো? আমরা কি মাইক্রোসফট ওয়ার্ডে লিখবো? না, মাইক্রোসফট ওয়ার্ড তো আসলে এটা একটা ওয়ার্ড প্রসেসর, এখানে তো আসলে প্রোগ্রামিং কোড রান করা যায় না। আমরা টেক্সট ফাইলের মধ্যে, টিএক্সটির মধ্যে আমরা লিখতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমাদেরকে ডাউনলোড করতে হবে, অথবা আমরা এটা অনলাইনে লাইভে ইউজ করতে পারি। তো ওই জিনিসটা কি, যে ওইটা হচ্ছে একটা এডিটর।
এডিটর মানে হচ্ছে এটা আপনার জন্য কাইন্ড অফ একটা মানে হচ্ছে একটা পাত্র, একটা ধরেন আপনার চুলার উপর আমরা যেমন কড়াই রাখি, কড়াইয়ের উপর আমরা বিভিন্ন ধরনের আমাদের খাবার টাবার তারপর বিভিন্ন মশলা দিয়ে রান্না করি। তো এটা হচ্ছে একটা কাইন্ড অফ কড়াইয়ের মতো। আপনি যদি কড়াইটা বাদ দিয়ে এমনি যদি চুলার উপর ডাইরেক্ট চুলার উপর আগুনের উপর যদি মানে ভাত মানে চাল বা পরে মাছ মাংস বা মশলা যদি ঢেলে দেন, রান্না কিন্তু হবে না। রান্না করার জন্য আপনার একটা পাত্র লাগবে। সো এইটা হচ্ছে একটা পাত্রর মতো, যে ওইটার ভিতরে আমরা বেসিক্যালি কোড লিখবো, কোড রান করব এবং বলতে গেলে কুক করবো, ওই জায়গায় রান্না করব। তো এখন এই আইডিটা আমরা দুই রকম ভাবে দেখতে পারি, একটা হচ্ছে অফলাইন ভার্সন, একটা হচ্ছে অনলাইন ভার্সন। আমরা অফলাইন ভার্সনে কয়েক রকম আছে, যেমন পাইচার্ম আছে, স্পাইডার আছে, তারপর ভিএস কোড আছে। আর অনলাইন ভার্সনে আমরা গুগল কোল্যাব পাই, তারপর আপনার জুপিটার নোটবুক পাই। সো আমি আপনাদেরকে বেসিক্যালি এইখানে আমাদের এই কোর্সে ফান্ডামেন্টালি আমি আপনাদেরকে স্পাইডার দিয়ে শেখাবো। সো স্পাইডারটা কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা আগে আপনাদেরকে একটু আমি দেখিয়ে নিচ্ছি। সো আমি ফার্স্টে হচ্ছে আপনারা যেটা করবেন, আমি এটার উপর একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। তো স্পাইডার এই সফটওয়্যারটা, এটা একটা সফটওয়্যার ভার্সন। এটা মেনলি হচ্ছে তৈরি করেছে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা নামে একটা কোম্পানি। তো ওরা হচ্ছে ডিস্ট্রিবিউটর। তো ডিস্ট্রিবিউটর বলতে কি বোঝায়, যারা কিনা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করে এবং সফটওয়্যারগুলো ডিস্ট্রিবিউট করে, সেল করে বা ফ্রিতে ডিস্ট্রিবিউট করে। তো অ্যানাকোন্ডা হচ্ছে এক ধরনের ডিস্ট্রিবিউটর। তো আমরা যেটা ফার্স্টে করবো যে অ্যানাকোন্ডাকে ওদের যেই সফটওয়্যার ভার্সনটা সেটা আমরা ইনস্টল করব। আপনি জাস্ট লিখবেন অ্যানাকোন্ডা ডাউনলোড, লিখে প্রথম যে লিঙ্কটা পাবেন অ্যানাকোন্ডা.com। জি বলুন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন রেকর্ড হচ্ছে। তো আমরা যেটা করব যে এখানের মধ্যে অ্যানাকোন্ডা ঢুকবো, ঢুকে আপনি এখানের মধ্যে গেট স্টার্টেড দিয়ে শুরু করতে পারেন। তাহলে অ্যানাকোন্ডার বিভিন্ন ধরনের ভার্সনগুলো আপনি পাবেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। আপনি সরাসরি অ্যানাকোন্ডা ফ্রি ডাউনলোড করতে পারেন, উপরে ডান দিকে কর্নার আছে ফ্রি ডাউনলোড। তো অ্যানাকোন্ডার আন্ডারে বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে, বিভিন্ন ধরনের সলিউশনস আছে, বিভিন্ন ডেভেলপার ভার্সন আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কোম্পানির থ্রুতে আর কি তারা এন্টারপ্রাইজ লেভেলে বিভিন্ন ধরনের কাজ করে। তো অ্যানাকোন্ডা দিয়ে বিভিন্ন ধরনের এআই বেসড বিভিন্ন মডেল ডেভেলপমেন্ট অনেক কিছু করা যায়। তো অ্যানাকোন্ডার ওদের হচ্ছে আপনার এআই এমএল ডেভেলপমেন্ট টিম কোলাবোরেশন বিভিন্ন ইন্ডাস্ট্রি বেসিসে ওরা কাজ করে থাকে। তো আমাদের যেটা কাজ হচ্ছে অ্যানাকোন্ডাকে ডাউনলোড করা। ডাউনলোড যখন করা হয়ে যাবে আপনি এটাকে ইনস্টল করবেন। বেসিক ইনস্টলেশন যেভাবে করতে হয়, নেক্সট নেক্সট দিয়ে সি ড্রাইভে নেক্সট নেক্সট দিয়ে আমরা ইনস্টল করি, সেভাবে ইনস্টল করবেন। করার পরে আমরা যখন এখানে এই যে স্টার্ট বাটনে অ্যানাকোন্ডা লিখবো, তখন দেখবেন অ্যানাকোন্ডা নেভিগেটর নামে একটা অ্যাপ চলে আসবে। তো এটা আমরা ওপেন করব। তো ওপেন করার পরে এটা একটু ওপেন হচ্ছে, একটু লোড নিচ্ছে আর কি। এই যে দেখেন ইনিশিয়ালাইজেশন হচ্ছে। ইনিশিয়ালাইজেশনটা হওয়ার পরে দেন আমাদের এটা সামনে একটা আপনি স্ক্রিন পাবেন, একটা ইন্টারফেস পাবেন, এবং ওই ইন্টারফেসে আমরা অ্যানাকোন্ডার আন্ডারে ওরা যে ধরনের সফটওয়্যারগুলো তৈরি করে বা সেল করে বা ডিস্ট্রিবিউট করে ওটার একটা লিস্ট পাবেন। এই যে দেখেন আমরা এটা ওপেন করছি অ্যানাকোন্ডা নেভিগেটর। তো এখানে দেখবেন যে ডেটা স্পেল, অ্যানাকোন্ডা টুল বক্স, ক্লাউড নেটওয়ার্ক, সিএমডি, তারপর স্পাইডার, এডাব্লিউএস, ওয়াটসন এক্স, ডেটা লোড, তারপরে আমি যদি দেখি ওরাকল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সবই হচ্ছে অ্যানাকোন্ডার প্রোডাক্ট, মানে ওরা এগুলো ডেভেলপ করছে। নিচে দেখবেন নোটবুক, জুপিটার নোটবুক আছে, জুপিটার ট্যাব আছে। তো দেখেন আপনার অনেকগুলোই জায়গা আছে, নিচে আছে পাইচার্ম আছে, আর স্টুডিও আছে। তো আমরা যেগুলো আসলে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, প্রেডিকশনের ক্ষেত্রে মডেল ডেভেলপমেন্ট করি, প্রায় অলমোস্ট বেশিরভাগগুলো অ্যানাকোন্ডা নেভিগেটর তৈরি করে থাকে, এবং আমরা এগুলো ফ্রি ভার্সন। তো আমরা যে কোনো সময় এখান থেকে ইনস্টল করতে পারি। তো এখন প্রত্যেকটার আপনি দেখবেন নামের নিচে এখানে দুইটা অপশন মানে অপশন আছে, একটা হচ্ছে ইনস্টল, আবার দেখবেন কয়েকটা লঞ্চ লেখা আছে। এখন লঞ্চ মানে হচ্ছে যেটা অলরেডি আপনার পিসিতে ইনস্টল করা আছে, আপনি সরাসরি ক্লিক করলে সেটা লঞ্চ হবে। আর যদি আপনার পিসিতে ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল নামে একটা অপশন থাকবে। তা আপনি যখন ফার্স্ট টাইম অ্যানাকোন্ডা ইনস্টল করবেন তখন আপনি দেখবেন যে স্পাইডারের নিচে এখানের মধ্যে ইনস্টল লেখা আছে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য এখানে লঞ্চ লেখা দেখাচ্ছে, সোজা হিসাব। যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে এখানে কি লেখা থাকবে, ইনস্টল লেখা থাকবে সবুজ রঙের। তো এইরকম ভাবে এই যে সবুজ রঙ ইনস্টল লেখা থাকবে, আপনি এখানে এই আপনার যে স্পাইডারটা আছে এটাকে ইনস্টল করবেন। হ্যাঁ, এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করবেন। এটা হচ্ছে স্পাইডার 5.4.3 ভার্সন। ইনস্টল করলে আপনার নর্মালি স্পাইডার যেভাবে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল হয়, নেক্সট 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 সি ড্রাইভ সার্চ করবে, আপনি সেট করে দিবেন, দেন আস্তে আস্তে এটা ফিনিশ করে এটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে জাস্ট টু বি সেফ আপনি পিসিটা একবার রিস্টার্ট করবেন।
করা হয়ে যাওয়ার পরে আপনি এখানে যখন নিচে যাবেন এবং আপনি লিখবেন SPY স্পাইডার, দেখবেন সাথে সাথে চলে আসছে। এখানে ক্লিক করলে আপনি স্পাইডারটা এখন আপনার ওপেন হবে। এই যে দেখেন এটা ওপেন হচ্ছে, লোড হচ্ছে। আচ্ছা, লোড যখন হবে তখন আমরা স্পাইডারের একটা স্ক্রিন পাবো। স্ক্রিনটা হচ্ছে দেখতে হবে এরকম। এখন আমি এটা আমার মতো করে কাস্টমাইজ করছি, সেই জন্য স্ক্রিনটা এরকম দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে হয়তো এটা সেম ভাবে নাও দেখাতে পারে। হ্যাঁ, তো এখানে আমার কয়েকটা এরিয়া আছে, আমি এরিয়াগুলো আপনাদের কাছে এক্সপ্লেন করে দিব, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি খেয়াল করে দেখেন যে আমি এখানের মধ্যে 4টা পার্টে ভাগ করছি। আচ্ছা, এবং এইখানে আপনার ওই 4টা পার্টে কি কি আছে সেটা আমি একটু বলি। প্রথমে একদম উপরে বাম পাশে দেখবেন যে ফাইল, এডিট, সার্চ। আমরা নর্মালি যেরকম মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইউজ করি এবং ওখানে যেরকম বাম পাশে ফাইল, নিউ ফাইল, তারপর সেভ, এডিট অপশন থাকে, ঠিক সেমভাবে এখানেও সেমভাবে অপশন আছে। আপনি যদি ফাইলে ক্লিক করেন দেখবেন যে নিউ ফাইল, ওপেন, লাস্ট ওপেন, রিসেন্ট ফাইল, সেভ অ্যাজ, রিসেন্ট, প্রিন্ট, ক্লোজ এগুলো আছে। এডিটে গেলে আপনি আনডু, রিডু, কাট, কপি, পেস্ট এগুলো আমরা সবাই মোটামুটি জানি কোনটা কি কাজ করে। সার্চে গেলে আমরা সার্চ করি বিভিন্ন ধরনের কোডের অংশটুকু, বিভিন্ন ওয়ার্ড বা কোনো একটা ফাংশন খুঁজে বের করতে পারবো। সোর্স, এটা জাস্ট এখানে এইভাবে যা আছে তাই, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভান্স কাজগুলো করা হয়। রান, এটা ইম্পর্টেন্ট। রান হচ্ছে আমি যে প্রোগ্রামটা রান করব, এটা রান করার জন্য এখানে আইকন দেওয়া আছে, অপশন দেওয়া আছে। তো প্রথমে যেটা এখানে দেখেন একটা গ্রিন কালারের প্লে বাটন আছে, রান, F5, কিবোর্ড শর্টকাট F5। রান দিলে হবে কি আপনার পুরো ফাইলটা উপর থেকে নিচে প্রত্যেকটা লাইন রান করবে। তারপর হচ্ছে রান সেল। তো আমাদের কোডটাকে আমরা ছোট ছোট সেলে ভাগ করতে পারি, আমি এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। সেল অনুযায়ী পার্ট বাই পার্ট রান করবে। রান সেল অ্যান্ড অ্যাডভান্স, ওই সেলটা রান করে পরের সেলে যাবে, পরের সেল রান করে আবার পরের সেলে যাবে। এখানে আর কয়েকটা অপশন আছে। ডিবাগ কনসোল আপাতত আমাদের এখন দরকার নাই, টুলসও দরকার নাই। হ্যাঁ, টুলসে হচ্ছে প্রিফারেন্সে যদি আপনি যান, এখানে টুলসে গেলে 3 নাম্বার দেখবেন প্রিফারেন্স। তো প্রিফারেন্সে গেলে যেটা হবে যে এই সফটওয়্যারে কিছু ব্যাকএন্ডে ফরম্যাটিং এর কিছু স্টাইল, ডিজাইন এগুলো আছে। যেমন ধরেন আপনি যদি দেখেন অ্যাপিয়ারেন্স, এখানে আপনার ইন্টারফেসে থিম, অটোমেটিক, ডার্ক, লাইট এরকম একটা ফরম্যাট আছে, আইকনের থিম আছে, এবং আপনার যে সিনট্যাক্স ডান পাশে দেখেন একটা সিনট্যাক্সের ফরম্যাট দেওয়া আছে। এই সিনট্যাক্সের লেখার স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ভিতরের কালারগুলো কিরকম হবে সেটা একটা আইডিয়া দেওয়া আছে। তো এখানে নোটপ্যাড প্লাস প্লাস ফরম্যাট দেওয়া আছে। আমি যদি এটাকে একটু মিনিমাল করি, এটা হচ্ছে মিনিমাল ফরম্যাট। আমি যদি এটাকে অবলিভিয়ন, ওই যে এটা হচ্ছে অবসিডিয়ান করি, তাহলে এরকম ফরম্যাট। সো আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, প্লেন টেক্সট, টেক্সটের সাইজ, টেক্সটের ফন্ট এগুলো চেঞ্জ করতে পারবেন। এইগুলো এখানে আছে। এছাড়া আমি যদি অ্যাপ্লিকেশন আছে এগুলো আপাতত দরকার নেই। আর রান বাটন এখানে এটাও দরকার নেই। একদম নিচে হচ্ছে শর্টকাট কি, কিবোর্ড শর্টকাট। সো এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনগুলোর কিছু শর্টকাট এখানে কি দেওয়া আছে, এটা যেরকম সেরকমই থাকুক, এখানে আসলে খুব একটা হাত দেওয়ার দরকার নেই। আর বাকিগুলোতে আপাতত যা আছে তাই অ্যাজ ইউজুয়াল যেভাবে সেভাবেই থাকুক। তো এই গেল উপরের অংশটুকু। এখন উপরের যে ফাংশনগুলো আছে সেগুলোর আবার একটা ছোট ভার্সনের আইকন দিয়ে নিচে সাজানো আছে। এগুলো ডিফল্ট, চাইলে এখানে আইকন আপনি অ্যাড করতে পারেন, বাট ওর আপাতত এখন দরকার নেই। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিউ ফাইল, এটা হচ্ছে ওপেন ফাইল। আপনার অলরেডি সেভ করা কোনো একটা ফাইল পিসিতে থাকলে, হার্ড ডিস্ক থাকলে সেটা কিন্তু খুঁজে বের করতে পারবেন। সেভ, সেভ অ্যাজ, এটা হচ্ছে রান, এটা হচ্ছে পুরোটা একবার রান করবে। এটা হচ্ছে পরেরটা হচ্ছে সেল অনুযায়ী রান করবে, এটা হচ্ছে সেল রান করে পরের সেলে যাবে। এটা হচ্ছে লাইন বাই লাইন রান করবে, মানে প্রতিটা লাইন বাই লাইন একটা একটা করে লাইন ধরে রান করবে। পরগুলো হচ্ছে জাস্ট হচ্ছে প্রজেক্ট বেসিসে কিছু কাজের জন্য, এটা আমরা পরে দেখব। তো এই হচ্ছে উপরের দুইটা এরকম আপনি এখানে মেনু বার দেখতে পাচ্ছেন। এখন মাঝখানে যে 4টা অংশ ভাগ করা দেখতে পাচ্ছেন, 4টা অংশ কি সেটা একটু বলি। ফার্স্টে বাম পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে আমি অংশটুকু বোল্ড করলাম, এটা হচ্ছে আমাদের এডিটর। আমরা যতগুলো যে কোড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রজেক্টের কোড, আপনাদেরকে আমি এই কোডগুলো শিখাবো। হ্যাঁ, 7-8টা ক্লাস হওয়ার পরে এখানে পুরো হচ্ছে অ্যানালাইসিসের কোড দেওয়া আছে। সো এগুলো এক একটা কোড প্রায় 500, 600, 800 লাইনের অনেক বড় বড় কোড। তো এগুলো প্রত্যেক একটা প্রজেক্ট। তো যেটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এটা বেসিক্যালি হচ্ছে ই কমার্স সেলস ডেটা অ্যানালাইসিস এন্ড রিগ্রেশন। তো এটার জন্য আবার হচ্ছে আপনাকে ওই নামপাই পান্ডাসগুলো শিখে তারপর এখানে আসতে হবে। সো এখানে দেখেন, এখানে প্রত্যেকটা একটা ছোট ছোট ফাইল আমি এখানে ওপেন করে রাখছি, এটা অলরেডি ওপেন আছে আমার বিভিন্ন প্রিভিয়াস ক্লাসের
বা আমার নিজের প্রজেক্টের কিছু ফাইল এখানের মধ্যে আছে, ক্লাসগুলো এখানে, কোডগুলো আছে। তো এগুলোর কোডগুলো আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আজকে কালকের মধ্যে দিয়ে দিব। তো এখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা আপনি ফাইল আপনি পাচ্ছেন। ইভেন চাইলে আপনি যখন নিউ ফাইল দিবেন তখন দেখবেন যে একটা আনটাইটেলড নামে একটা নতুন ফাইল তৈরি হয়েছে, এবং এখানে আপনি যা যা লিখবেন, হ্যাঁ কোড লিখবেন, তো এই কোড লেখার পরে কোডটা রান হবে। যদি আমি হাবিজাবি জিনিস লিখতেছি, তো ধরেন আমি বললাম, আচ্ছা এটা পরে আসতেছি, এইটা হচ্ছে আমাদের কোড এডিটর। আচ্ছা, তার নিচে যে অংশটুকু আছে এটা একটু উঁচুতে নিয়ে আসি, এটা হচ্ছে কনসোল। কনসোলটা বেসিক্যালি হচ্ছে আউটপুট এরিয়া। আমি উপরে এখানে কোডে যা লিখবো তার আউটকাম কনসোল এসে দেখাবে। আবার চাইলে ডিরেক্টলি কনসোল থেকে আমরা রান করতে পারি। যেমন ধরেন আমি যদি বলি 2+2 দিয়ে এন্টার দিই, আমাকে বলবে 4। আমি যদি বলি 8 × 10, আমাকে বলবে 80। এখন একদম জাস্ট যা দিচ্ছে তাই আমাকে আনসার দিচ্ছে। বা আমি যদি এখানের মধ্যেও যদি বলি, লেটস সে যে a = আমি বললাম 5, b = ধরেন আমি বললাম 20, হ্যাঁ, আমি এখানের মধ্যে প্রিন্ট দিয়ে বললাম ধরেন আমি a কে প্রিন্ট করব। এখন আমি যদি এই লাইনটা রান করি, তাহলে দেখেন এখানে নিচে আমার প্রিন্ট দেখাচ্ছে, আউটপুট দেখাচ্ছে, a কে প্রিন্ট করছি, a হচ্ছে 5। আবার ডান পাশে এখানের মধ্যে চলে আসছে। এবার ডান পাশের বিষয়টা আসি, ডান পাশের এই বিষয়টা কি, এখানে আপনি দেখবেন যে নিচে দুইটা অংশ আমি এখানে দেখতে পাচ্ছেন, আপনারটা হয়তো সেম না থাকতে পারে, বাট ওটা কিভাবে আনতে হবে সেটা আমি একটু পর দেখাচ্ছি। সো এখানে যে অংশটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল এক্সপ্লোরার। আমি এই জায়গাটা এই ভেরিয়েবল এক্সপ্লোরারকে ডান পাশে এখানে আমি এনে রেখেছি। এই জায়গাতে কি হবে, আমি যতগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করব সবগুলো ভেরিয়েবল অ্যালফাবেটিক্যালি উপর থেকে নিচে সাজানো হবে, এবং কোনটা কোন টাইপ, কোনটার সাইজ কীরকম, ভ্যালু কীরকম, সেগুলোর স্যাম্পলও এখানের মধ্যে দেখাবে। তো যতগুলো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব সবগুলো এই ভেরিয়েবল এক্সপ্লোরারে এসে জমা হবে। আর নিচের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই ডান পাশের লাস্ট পার্টটা, এটা হচ্ছে প্লট, আর হচ্ছে হিস্ট্রি। এগুলো হচ্ছে বিভিন্ন আগের আমার কাজের হিস্ট্রি। আর হচ্ছে প্লট, আমি যেই ভিজুয়ালাইজগুলো করব সেগুলো এই প্লট এরিয়াতে এখানে এসে জমা হবে, এখানে দেখাবে। তো আমরা মূলত এই চারটা জায়গা নিয়ে আসলে কাজ করি, এই চারটাই আমাদের স্ক্রিনে থাকে, তাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এই পর্যন্ত বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? প্লটের না, আপাতত কোশ্চেন নেই। এবার আপনি যখন ইনস্টল করবেন আপনারটা হয়তো আমার মতো এরকম দেখাবে না, কারণ আমি এটা একটু কাস্টমাইজ করে নিছি। তা আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন কিভাবে, আপনি যেটা করবেন এখানে ভিউতে গেলে আপনি দেখবেন প্যান্স লেখা আছে। প্যান্স মানে হচ্ছে এই যে চারটা ভাগ করছে না, চারটা ভাগ হচ্ছে একটা প্যান। তো এখানে এডিটর আছে, কনসোল আছে, দেখেন ডান পাশে একটা, বাম পাশে একটা টিক চিহ্ন দেওয়া আছে। টিক চিহ্ন মানে হচ্ছে যে আমি এটা এখানের মধ্যে নিয়ে আসছি। যদি আমি এখানে আবার আনচেক করি তাহলে সেটা চলে যাবে। যেমন ভেরিয়েবল এক্সপ্লোরার আনচেক করলাম, দেখেন এখানে নাই, চলে গেছে। আবার যদি আমি ভিউতে গিয়ে যদি এখানের মধ্যে চেক করি তাহলে আবার দেখেন চলে আসছে। তো ফার্স্টে যেটা করবেন যে আপনি প্যান্স যেগুলো যেগুলো দরকার সেগুলো আপনি টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে আগে নিয়ে আসবেন এই জায়গায়। নিয়ে আসার পরে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আনলক। সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন আনলক। আনলকে যদি আমি ক্লিক করি তাহলে এখন একটা জিনিস দেখেন চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা পার্টের উপরে এখানের মধ্যে একটা হাতের অপশন চলে আসছে, মানে একটা অ্যারো চলে আসছে। এই অ্যারোটা ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি চেপে ধরে ডানে বামে উপরে নিচে যেখানে খুশি সেখানে আপনি রাখতে পারবেন আপনার সুবিধা মতো। সাজানোর পরে দেন আপনি যখন সাজানো হয়ে যাবে, আপনি ধরেন এটা এইখানে নেবেন, তাহলে এইখানের মধ্যে আপনি রাখলেন, উপরে নেবেন, এই জায়গায় রাখলেন। আপনি ধরেন এটা এই জায়গায় নিয়ে আসবেন, এখানে নিয়ে আসতে পারেন। দেখেন আমি কিন্তু এদিকে ওদিকে নিয়ে যাচ্ছি। আমি এটা উপরে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমি এই জায়গায় নিয়ে আসলাম, ভিতরে নিয়ে আসলাম। নেয়ার পরে যখন আপনার কাজগুলো হয়ে যাবে, আপনি সাজানো হয়ে যাবে, আপনি আবার ভিউতে গিয়ে এটা লক করে দিবেন। এই যে লক হয়ে গেছে, এখন কিন্তু আর চেঞ্জ করা যাবে না। শুধুমাত্র আপনি দেখার জন্য একটু বড় ছোট করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন, যে আমি দেখতে পাচ্ছি না একটু উপরে নিচে করলাম, কিন্তু আপনি সরাতে পারবেন না। তো আমি এটা লক করে ফেলছি, তাহলে এখন আমার জন্য এটা এভাবেই থাকবে। আমি যদি স্পাইডার ক্লোজ করে দিই আবার যদি ওপেন করি, সে এরকমভাবেই আমাকে দেখাবে। আচ্ছা, এখন আমরা যেহেতু এটাতে কাজ করছি সেজন্য আমি আপনাকে একটু সময় নিয়ে জিনিসটা দেখালাম। আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি স্পাইডারই কাজ করতে যাচ্ছি না, আমি হচ্ছে অন্য কিছুতে কাজ করব, অনলাইন কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করব। হ্যাঁ, ভেরি গুড, আপনি করতে পারেন। তো আমি স্পাইডার কেন দেখাই, কারণ স্পাইডারটা আপনি দেখেন এখানের মধ্যে একটা স্ক্রিনের মধ্যে আপনি আপনার সব কিছু পেয়ে যাচ্ছেন। সো যারা একদম বিগিনার, একদম নতুন, তাদেরকে আসলে আমি এরকম একটা ফরম্যাটে এই এই সফটওয়্যারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যাতে তারা ইনিশিয়ালি
কোডগুলো সম্পর্কে, ভেরিয়েবল সম্পর্কে, কনসোল সম্পর্কে, প্লট সম্পর্কে একটা আইডিয়া পায়। যখন আপনি শিখে ফেলবেন, বুঝে ফেলবেন, তখন আপনি চাইলে অন্য প্ল্যাটফর্মে যেতে পারেন, সেখানে গিয়ে কোড লিখতে পারেন। সো অনলাইন কি ধরনের কোড আইডিগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখি, যে আমরা জুপিটার নোটবুক যদি বলি, জুপিটার নোটবুক। সো দেখেন এখানের মধ্যে অলে গেলে আপনি jupyter.org, এখানে রাইট ক্লিক করে ওপেন করবেন, নিউ ট্যাবে আপনি এখানে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করলে আপনার সি ড্রাইভে ইনস্টল হবে, হওয়ার পরে জুপিটার নোটবুক আপনার অনেক ধরনের ফাইল ফরম্যাট নিয়ে কাজ করে। আপনি এখানে ম্যাথল্যাব, পিএইচপি, তারপর জাভাস্ক্রিপ্ট, পাইথন, জুপিটার দিয়ে আপনার অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের কাজ করা সম্ভব। তো এটা এমনিতে হচ্ছে খুব ভালো। তো এবং জুপিটার হচ্ছে আপনার অনলাইন, দেখেন আপনি এখানের মধ্যে ব্রাউজারে কাজ করতেছেন, এটার জন্য কোনো আলাদা সফটওয়্যার ভার্সন নেই। এটা সুবিধা হচ্ছে যে আপনি সরাসরি ব্রাউজারে বসে কাজ করতে পারবেন। আপনার যদি নেট থাকে তাহলে সরাসরি আপনার ডেটাটা আপনি ক্লাউডে রাখতে পারবেন বা যে কাউকে শেয়ার করতে পারবেন। স্পাইরারের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার এই ফাইলটা সেভ করার পরে তারপর একজনকে আপনি দিতে পারবেন। আর এখানে সুবিধা হচ্ছে যে আপনি এটা যে কাউকে দেখাতে পারবেন, চাইলে সে ওটাতে এডিট করতে পারবে। আপনি চাইলে হচ্ছে এখানে কন্ট্রোল অ্যাক্সেস দিতে পারবেন, যে সে এটা এডিট করতে পারবে অথবা সেটা দেখতে পারবে, যেটা আমরা গুগল ড্রাইভের ক্ষেত্রে বিভিন্ন ফোল্ডারে করে থাকি। কখনো কখনো কিছু ফাইল আমরা কি করি, ভিউ অনলি দিয়ে রাখি, আর কোনো কোনো ফাইলে এডিট অপশন দিয়ে রাখি। তো এখানে এই জিনিসটা আছে। আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি যদি এখানের মধ্যে নোটবুক, জুপিটার নোটবুক, এটা হচ্ছে জুপিটার হোম। আচ্ছা, আমার এখানে প্রজেক্ট হচ্ছে, আমারটা অবশ্যই এখানে মধ্যে ওইভাবে ইনস্টল করা নাই, বাট এই যে লোকাল হোস্ট, এটা লোকাল হোস্ট থেকে আমি রান করতে পারি। এখন এটার আবার হচ্ছে আমার আমি লোকেশন চেঞ্জ করছি, এই জন্য হয়তো এটা দেখতে মানে দেখাচ্ছে না। তো আমি যদি এটা লোকাল হোস্ট দিয়ে চেক করি, না এখান থেকে আসছে না। আমি যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে স্পাইরারে কাজ করি, এই জন্য আসলে এটা হয় না, হচ্ছে না আর কি। তো আমরা যদি ট্রাইতে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আপনাকে দেখাবে যে আপনি কিভাবে ট্রাই করতে পারেন। জুপিটার ল্যাব, জুপিটার নোটবুক, ভয়লা। সো জুপিটার নোটবুকে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে আপনার জুপিটার নোটবুকের ট্রাই মানে হচ্ছে একটা ভার্সন এখানে আসবে, লোড হচ্ছে আর কি। সো এখানে আমরা বিভিন্ন কোড লিখতে পারি। ইউজুয়ালি এইটার আপনার দেখতে হচ্ছে স্ক্রিনটা দেখতে কিরকম হয় সেটা একটু আপনাদেরকে দেখাই। কোনটা দেখানো যায়, ধরেন এইটা, দিস ওয়ান। তো স্ক্রিনটা আসলে দেখতে হবে এরকম, পুরো নাম লেখা থাকবে, কোড লেখা থাকবে। এটা যদি একটু ঘোলা দেখাচ্ছে, আমি একটু ভালো ভার্সনে কিছু দেখাই। লেটস সে আমি যদি এইটা দেখাই গুগল থেকে, এটা একটু ঘোলা দেখাচ্ছে। এখানে কোডগুলো আমরা লিখে রান করলে এই যে নিচে গ্রাফের কিছু অংশ আছে ওগুলো এখানে চলে আসে। তো জুপিটার নোটবুকে যেটা হয় যে আমরা কোনো একটা কোড, এই যে দেখেন এখানের মধ্যে নো কার্নেল, আমি হচ্ছে নো পাইথন কার্নেল দিয়ে শুরু করি। আমি ফাইলে গিয়ে যদি আমি একটা নিউ কনসোল, নিউ নোটবুক, আমি যদি নিউ নোটবুক ওপেন করি, তাহলে এখানের মধ্যে একটা সিতে পাইথন, এক্স পাইথন, আচ্ছা আমি হচ্ছে পাইথন দিয়ে যদি করি সিলেক্ট, দেন আমি হচ্ছে এখানে পাইথন কোড রান করতে পারবো। তো আমি পাইথন কোড রান করলে প্রত্যেকটা লাইন বাই লাইন নিচে নিচে আসবে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে আপনাকে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে 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 আসতে হবে। কিন্তু আমি যখন সফটওয়্যার ভার্সনে ইউজ করছি, তখন আমি আমার নিজের দেখার সুবিধা মতন যেভাবে সেভাবে দেখতে পারবো। তো এই জন্য আর কি ইনিশিয়ালি আমি স্পাইরারটাকে প্রিফার করি। পরে আপনি যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি খুব ইজিলি এখানে শিফট করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনাদের পাইচাম। তো পাইচামটাও মোটামুটি ভালো, বাট পাইচামে ইউজার কম আর কি। তো পাইচামেও আপনি হচ্ছে এটা এখান থেকে ইনস্টল করতে পারেন। এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার অফলাইন ভার্সন। আপনি এটা এখানের মধ্যে ডাউনলোড করে, এখানে ডাউনলোড করে আপনি এটা ওপেন করতে, আমার এখানের মধ্যে নাই এই জন্য দেখাতে পারছি না। আপনি জাস্ট ডাউনলোড করে সেটা ওপেন করলে পাইচামের স্ক্রিনটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে এরকম দেখাবে। এই যে এরকম আসবে স্ক্রিনটা, এখানে আপনার ফাইলগুলো থাকবে, এখানে আপনি লিখবেন, এখানে কিছু আউটপুট এখানে আসবে, এইভাবে থাকবে আর কি। ঘোলা দেখাচ্ছি জায়গাটা।
এই যে এরকম থাকবে আর কি, এটা পুরো আসছে না। তো পাইচাম হচ্ছে আপনার এই যে এই ধরনের ফাইল ফরম্যাট এবং এই ধরনের আপনার বিভিন্ন টুলসের সাথে কানেক্টেড, অ্যানাকোন্ডা, পাইথন, এসকিউএল, জ্যাঙ্গো, ফ্লাস্ক, পান্ডাস, ফাস্ট এপিআই। তো এখানে আপনার এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে এটা দেখাচ্ছে, একটা ডেমো দেখাচ্ছে, আপনার এরকম ভাবে থাকবে। তো যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করে তারা আর কি আপনার এই পাইচামটা ইউজ করতে পারে আর কি। পাইচামটা অনেকটা আপনার হচ্ছে ওই যে আপনার অ্যাপেল, এটা অ্যাপেলে দেখাচ্ছে, ম্যাকে দেখাচ্ছে। সো এইটা ইন্টারফেসটা উইন্ডোজ ম্যাকে আসলে মোটামুটি একরকমই দেখতে। এই যে এরকম ভাবে অপশন আপনাকে বলে দিচ্ছে কোথায় কি করবেন। এটা হচ্ছে ডেভেলপার। এই তো। তো ঘুরে ফিরে এই জিনিসগুলো আসলে আমরা বারবার ইউজ করে থাকি। তাই আমি আপনাদেরকে ইনিশিয়ালি স্প্যাডার দিয়েই আসলে দেখাবো। এখন পরের অংশে যাওয়ার আগে আমি আরেকবার একটু জিজ্ঞেস করি, যদি আপনাদের কোনো কারো বুঝতে সমস্যা হয় বা যদি কোনো জায়গায় যদি কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, আমাকে এখন করতে পারেন। স্যার ভিএস কোড কি ইউজ করতে পারবো না স্যার? হ্যাঁ পারবেন, ভিএস কোড ইউজ করতে পারবেন। স্যার কোনটা ইজি হয়, ভিএস কোড না জুপিটার? আম, এইটা আসলে কি মানে ইউজারের উপর ভ্যারি করে। কেউ কেউ ভিএস কোড পছন্দ করে, কেউ কেউ জুপিটার নোটবুক পছন্দ করে, কেউ পাইচাম পছন্দ করে। হ্যাঁ, এটা যার যার পার্সোনাল চয়েস। কাজ একই, মানে এই যে দেখেন এটাও কিন্তু ওই যে স্ট্রাকচারটা আপনার পাইচার্মের মতোই, মানে মেইন স্ট্রাকচারটা, ইন্টারফেসটা। সো এইটা আসলে খুব একটা ম্যাটার করে না, আপনি ভিএস কোড দিয়ে রান করতে পারবেন, প্রবলেম হবে না। তবে ভিএস কোডে যে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে যে পাইথনের লাইব্রেরি অনেক সময় সরাসরি এখানে ডিপ্লয় করা যায় না। তো ভিএস কোডে ইন্টারনালি মানে ওই লাইব্রেরিটা ইনস্টল করে নিতে হয়। স্পাইডারে যেমন হচ্ছে যে আমি স্পাইডার ওপেন করার পরে এখানে বেশিরভাগ লাইব্রেরিগুলো আছে। যদি একটু আননোন টাইপের লাইব্রেরি থাকে, নতুন কোনো লাইব্রেরি থাকে, তাহলে সেটাও আমরা ইজিলি ইনস্টল করতে পারি। ভিএস কোডেও বিষয়টা একই রকম। ভিএস কোডে সরাসরি সব কোড হয়তো রান করা যায় না, সরি সব ফাংশন বা সব লাইব্রেরি রান করা যায় না, আমাকে আলাদা করে লাইব্রেরিটা ইনস্টল করে নিতে হয়। তো ওইটা জাস্ট, ওইটা খুব একটা কঠিন কিছু না, এটা ইউটিউব দেখে বা হচ্ছে গুগলে হচ্ছে এটার অনেকগুলো মানে গিট হাবে বলেন বা যে কোনো জায়গায় বলেন, আপনার এগুলোর বলে দেওয়া আছে যে কিভাবে কোন ভার্সনটা আপনি ইনস্টল করবেন। সো ওইটা আসলে খুব একটা বড় বিষয় না আর কি, এটা ইজি। দেন তারপরে হচ্ছে আমরা যেটা আসি সেটা হচ্ছে যে এই যে আমরা পাইথনটা যে শুরু করতেছি, পাইথনে আমরা কি কি ধরনের ডেটা টাইপ নিয়ে আসলে আমরা কাজ করব, এটা দিয়ে আমরা শুরু করি। সো আমরা যেটা করব যে আপনাদের যেই আজকে যে প্রথম ক্লাসটা, আমি ওইটা একটু বের করি। ওকে, পাইথন বেসিক্স। তো আমরা মূলত হচ্ছে পাইথন বেসিক্স দিয়ে শুরু করব। ওকে, সো আমি একটা আপনাদেরকে একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি, হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? হ্যালো, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। সো এই যে আমরা পাইথনটা ইউজ করছি, এই পাইথনে আমি লিখছি, একটু দেখেন এখানে। আমরা এই পাইথনে যে ধরনের ডেটাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, সেই ডেটাকে ইনিশিয়ালি আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফিক্সড ডেটা বা ফিক্সড ভ্যালু, আর একটা হচ্ছে ভেরিয়েবল। তো আমরা অলমোস্ট সব ক্ষেত্রে ভেরিয়েবলটাকে আসলে প্রিফার করে থাকি। এখন ফিক্সড ভ্যালু কোনটা? যে জিনিসটা মনে করেন আজীবন ফিক্সড আছে। হ্যাঁ, পৃথিবীর নাম, এটা আজীবন ফিক্স। বা ধরেন কোন একটা ভ্যালু, ধরেন প্লাঙ্কস কনস্ট্যান্ট, হ্যাঁ, বা ধরেন মধ্যাকর্ষণ ত্বরণের ভ্যালু, এগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু। ভেরিয়েবল কোনটা? যেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইপের অনেকগুলো ডেটা আমরা যখন একসাথে নিয়ে কাজ করি তখন সেটা হচ্ছে ওই টাইপের ভ্যালু বা তাদের ভেরিয়েবল। যেমন ধরেন আমি যদি বলি নেম, এখন নেম নামে আমি একটা কলাম তৈরি করছি,
যদি এটা থেকে আপনি এক্সেলের ফরম্যাট আপনাদেরকে দেখাই যে এরকম সেল আকার ভাগ করা আছে। এখন এই নেমের মধ্যে আমার অনেক ধরনের মানুষ আছে, বিভিন্ন মানুষের নাম আছে। তো নেম হচ্ছে একটা ভেরিয়েবল। আমি যদি বলি এজ, তাহলে অনেকগুলো মানুষের এখানে ডিফারেন্ট মানুষের এজ দেওয়া আছে, কারো 40, কারো 32, কারো 16, কারো 22, কারো 42, কারো 56। এইজ হচ্ছে একটা ভেরিয়েবল। তো এরকম প্রত্যেকটা হচ্ছে এক একটা ভেরিয়েবল, এবং এগুলোকে আমরা ডেটা সায়েন্সের ভাষায় বা মেশিন লার্নিং এর ভাষায় আমরা এগুলোকে বলি হচ্ছে ফিচার্স। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে পার্সনের ডেটা এখানের মধ্যে আমরা নিচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে অবজারভেশন বা ওবিএস, বা এটাকে আমরা এক্সেলের ভাষায় বা এক্সেলে যেরকম আমরা বলি যে এটা প্রত্যেকটা রো, আমরা এটাকে রো বলে থাকি। আর উপরেগুলোকে আমরা ফিচার্স বা আমরা এটাকে কলাম বলে থাকি। তো এই হচ্ছে আমাদের টেবুলার ফর্ম। তো এই যে ভেরিয়েবল, এটাকে আমরা কয়েকটি স্পেসিফিক ভাগে ভাগ করি আমাদের ডেটাগুলোকে। একটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ, যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 700 মাইনাস ভ্যালু যা আছে ইন্টিজার ভ্যালু। একটা হচ্ছে ফ্লোট ভ্যালু, যেটা হচ্ছে দশমিক নিয়ে সংখ্যা। যেমন আমি যদি বললাম যে 5.027, দশমিক দিয়ে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে ফ্লোট ভ্যালু। জি, কিছু বলছিলেন? স্যার ভ্যারিয়েবল আর ফিক্সড একটু আবার বলবেন, লাইক ভেরিয়েবলটা হচ্ছে যেই ভ্যালুটা আমরা হচ্ছে প্রত্যেকটা নির্দিষ্ট টাইপের উপর বেস করে বিভিন্ন ধরনের ইনপুটগুলো দিয়ে থাকি, বিভিন্ন অবজারভেশনগুলো আমরা নিয়ে থাকি, এটা হচ্ছে ভেরিয়েবল। যেমন নাম, এই নামের আন্ডারে মানুষের নাম আছে, তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে ভেরিয়েবল। এই ভ্যালুগুলো ওভার দ্য টাইম চেঞ্জ হতে পারে, বা এজ, 1 বছর পর তাদের ভ্যালু চেঞ্জ হতে পারে। তো যদি বলি যে তার হচ্ছে কাইন্ড অফ হচ্ছে তার ফুড হ্যাবিট, ঠিক আছে, সে কোনটা পছন্দ করে, কেউ বললো আমি কাচ্চি, কেউ বললো বিরিয়ানি, কেউ বললো সাদা ভাত, কেউ বললো ভর্তা। তার মানে কি এক একজন মানুষের এক এক ধরনের ভ্যালু এখানের মধ্যে আসতেছে। তো এইগুলো হচ্ছে ভেরিয়েবল। আর ফিক্সড ভ্যালু হচ্ছে যেটা অলওয়েজ আলটিমেটলি সেম, একই রকম, ওটা কোনো চেঞ্জ হয় না। তা আমরা বেশিরভাগ সময় হচ্ছে ভেরিয়েবলটা নিয়ে হচ্ছে কাজ করে থাকি। তো এই যে ভেরিয়েবলে আমরা ফার্স্টে দেখলাম ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার ভ্যালু বা বাংলা এটা বলি আমরা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর ফ্লোট, এটাকে আমরা হচ্ছে বাংলায় বলি দশমিক সংখ্যা, হ্যাঁ, দশমিক দিয়ে সংখ্যা থাকে। আচ্ছা, আরেকটা ডেটা টাইপ হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রিং। কম্পিউটার ভাষায়, কম্পিউটার সায়েন্সের ভাষায় বা প্রোগ্রামিং ভাষায় আমরা একে বলি স্ট্রিং। এটা আরেকটা নাম আছে যেটা আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি ক্যাটাগরিক্যাল ডেটা। আমরা পাইথনের ভাষায় এটাকে বলি অবজেক্ট। তো স্ট্রিং বলেন, ক্যাটাগরিক্যাল অবজেক্ট বলেন, এভরিথিং ইজ সেম। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন নাম ভিত্তিক ভ্যালু, যেটা কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় না, বিভিন্ন ক্যাটাগরি দ্বারা প্রকাশ করা হয়। যেমন আজকে আপনাকে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি কেমন আছেন, আপনি বললেন যে আমি ভালো আছি। কেউ বললো ভাই ভালো নাই, আমি খারাপ আছি। বললাম যে ভাই আপনার শরীর খারাপ, কি হয়েছে? সে বললো যে ভাই আমার জ্বর আসছে। অথবা বললো যে ভাই আমাকে পরীক্ষায় কি বলছে, ডাক্তার বলছে টেস্ট করতে। কি কি টেস্ট? তো বললো যে ভাই আমাকে বলছে যে ইউরিন টেস্ট করতে, বা হচ্ছে আমার ব্লাড টেস্ট করতে। তার মানে এই যে ইউরিন, ব্লাড, জ্বর, ভালো, খারাপ, এগুলোকে এক একটা শব্দ না, মিনিংফুল ওয়ার্ডস। সো এগুলো হচ্ছে আমাদের স্ট্রিং বা ক্যাটাগরিক্যাল ভ্যালু বা অবজেক্ট টাইপ ডেটা। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডেট টাইম, যেটা মূলত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সময়, বছর, মাস, দিন, তারিখ এগুলো দিয়ে প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে ডেট টাইম ফরম্যাট। সো আমরা যত ধরনের ডেটা নিয়ে কাজ করে থাকি ইনিশিয়ালি, এই যে মানে বেসিক ফান্ডামেন্টালি আমরা শুরু করি যখন, তখন আমরা এই ধরনের ডেটা নিয়ে কাজ করে থাকি। এগুলোর বাইরে অনেক ডেটা আছে, যেমন ধরেন আমি যদি ডিপ লার্নিং এর মডেল তৈরি করতে চাই, বা যদি আমি এআই মডেল রিলেটেড কাজ করতে চাই, তখন সেক্ষেত্রে টেক্সট হচ্ছে এক ধরনের ফরম্যাট, ভয়েস হচ্ছে এক ধরনের ফরম্যাট, বা ওয়েব ভ্যালু হচ্ছে এক ধরনের ফরম্যাট, বা ধরেন আপনার ছবি, পিকচারগুলো আপনার জেপিজি ফরম্যাটে থাকে বা পিএনজি ফরম্যাটে থাকে, অথবা ভিডিও ফরম্যাট MP4 ফরম্যাটে থাকে, MKV ফরম্যাটে থাকে। যখন আমরা একটু অ্যাডভান্স মডেল নিয়ে কাজ করি, ডিপ লার্নিং মডেল, এআই মডেল নিয়ে কাজ করি, তখন আমরা এই ডেটাগুলো ইউজ করে থাকি। এগুলো প্রত্যেকটা এক একটা নির্দিষ্ট টাইপের ডেটা হিসেবে কাউন্ট হয়। সো ওইদিকে আমরা যাচ্ছি না। আমাদের বেসিক্যালি এই কোর্সের জন্য যে কাজ, সেটা হচ্ছে এই ভেরিয়েবলের আন্ডারে যে ধরনের টাইপগুলো আছে সেই টাইপগুলো সম্পর্কে ভালোভাবে জানা, শেখা এবং সেগুলোর উপরে প্র্যাকটিস করা। এবার পরের পার্টে আসি, সেটা হচ্ছে ডেটাকে আমরা কিভাবে সাজাচ্ছি,
ডেটা অ্যারেঞ্জ করা। এখন ডেটাকে যখন আমরা অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি তখন আমার এখানের মধ্যে দুইটা টাইপের ডেটাকে আমরা সাজাই। একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড আর একটা হচ্ছে স্ট্রাকচার্ড। ফার্স্ট স্ট্রাকচার দিয়ে বলি। স্ট্রাকচারটাকে হচ্ছে আমরা এটাকে বলি টেবুলার ফরম্যাট। টেবুলার ফরম্যাটটা কি? সিম্পলি আমরা যে এক্সেল ফরম্যাটে যে ডেটাগুলোকে আমরা সাজাই এক্সেলের ভিতরে সেল আকারে, সেটা হচ্ছে আমাদের টেবুলার ডেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার ফরম্যাট। যেমন আমি একটা টেবিল তৈরি করছি, সেই টেবিলের মধ্যে আমার 2টা অথবা 3টা কলাম আছে এবং আমার এখানের মধ্যে 5-6টা রো আছে। এখানে কলামের হেডার আছে, নাম দেওয়া আছে এবং সেই হিসেবে তাদের ভ্যালুগুলো বসানো আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ টেবুলার ডেটা। তাহলে আনস্ট্রাকচার্ড বলতে কি? আনস্ট্রাকচার্ড বলতে যেটাকে আমরা রো বা কলাম আকারে সাজাতে পারি না, যেটা কোনো একটা শেপ দিতে পারি না, আমরা এটাকে কোনো একটা রো কলাম বা টেবুলার ফরম্যাটে শেপ দিতে পারি না। ইনিশিয়ালি আমরা যখন র ডেটা নিয়ে কাজ করি, র্যান্ডম বিভিন্ন ডেটা যখন আমাদের সার্ভারে আসে বা ক্লাউডে আসে, বা যখন আমরা বিভিন্ন টিএক্সটি ফরম্যাটে আসে বা জেসন ফরম্যাটে আসে, তখন সেগুলো থেকে আনস্ট্রাকচার্ড ফরম্যাট। তো আনস্ট্রাকচার ফরম্যাটের ডেটাগুলোকে যখন আমরা স্ট্রাকচার ফরম্যাটে সাজানোর আগে আনস্ট্রাকচারগুলোকে কিভাবে আমরা দেখতে পাই, আমাদের দেখার ভিউটা আসলে কিরকম। প্রথমে আসে লিস্ট স্ট্রাকচার। লিস্ট স্ট্রাকচারটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করি, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি এবং এটার ভিতরে বিভিন্ন ভ্যালুগুলোকে কমা দিয়ে সাজাই। খেয়াল করে দেখবেন আমরা এগুলোকে কমা দিয়ে সাজাচ্ছি, এগুলোকে কোনো টেবিলের মধ্যে রাখছি না। ডিকশনারিটা হচ্ছে আমাদের বাসায় যে ডিকশনারি থাকে, আগে ছিল, এখন তো আমরা ডিকশনারি এরকম রাখি না, বাট ছোটবেলায় আমাদের ছিল ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি। তো খেয়াল করে দেখেন ওই ডিকশনারির ভিতরে কি থাকতো, যে ডিকশনারি কোন একটা ওয়ার্ড থাকতো এবং ওই ওয়ার্ডের একটা মিনিং থাকতো এবং সেই মিনিংটা দেখা যেত যে সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দেওয়া হতো। তেমনি ডিকশনারি এটা হচ্ছে পাইথনে একটা ফরম্যাট, যেই ফরম্যাটে আমার একটা ভেরিয়েবল থাকবে যেটাকে আমরা বলি হচ্ছে কি, KEY কি, এবং তার কিছু ভ্যালু থাকবে, মানে ভ্যালু। তার মানে ডিকশনারির ভিতরে এটাকে আমরা সাজাবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, একটা কি থাকবে আর কোলন দিয়ে এটার আমরা কিছু ভ্যালু বসাবো এইভাবে। আরেকটা হচ্ছে টুপল। তো টুপল, অনেকে এটাকে টাপলও বলে। টুপল হচ্ছে লিস্টের মতোই, বাট এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হয়। টুপলটা আমরা খুব একটা বেশি ইউজ করি না, কারণ টুপলের একটা প্রপার্টিস হচ্ছে এটা হচ্ছে ইমিউটেবল। এখন আবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটা আবার কি জিনিস, ইমিউটেবল মানে কি? ইমিউটেবল মানে হচ্ছে যেটাকে সহজে চেঞ্জ করা যায় না, যেটাকে আপডেট করা যায় না। সো যখন আমরা ডেটা নিয়ে কাজ করি, ডেটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, আপডেট হয়। যখন আপনি একটা ডেটাকে মডেল করবেন, এটাকে একটা মডেলের মধ্যে আপনি যখন ডিপ্লয় করবেন, তখন দেখবেন যে সেই ডেটাগুলোকে আপনার বিভিন্ন ট্রান্সফর্ম করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। এটাকে আপনার আপনার স্ট্রিংগুলো যেগুলো আছে সেগুলোকে আপনার ক্যাটাগরিকে নিতে হচ্ছে, ক্যাটাগরিগুলোকে স্ট্রিংয়ে নিতে হচ্ছে। এরকম অনেক ধরনের ট্রান্সফরমেশন আমাদেরকে কাজের ক্ষেত্রে করতে হয়। ডেটা অ্যানালাইসিস করতে গেলে, বিভিন্ন ফিচার নিয়ে অ্যানালাইসিস করতে গেলে আমাকে করতে হয়। বাট টুপল যখন থাকবে তখন ওই ফরম্যাটটাকে সহজে আমরা চেঞ্জ করতে পারি না। এই জন্য আমরা টুপলটাকে নিয়ে খুব একটা কাজ করি না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিস্ট এবং ডিকশনারি নিয়েই কাজ করে থাকি। এবং আমাদের কাজ হচ্ছে এই আনস্ট্রাকচার্ড ফরম্যাটটাকে সুন্দর করে এরকমভাবে টেবুলার ফরম্যাটে নিয়ে যাওয়া। এবং এই কাজগুলো করতে গেলে আমাদেরকে হেল্প করে কি জানেন? নামপাই আর হচ্ছে পান্ডাস। এবং যখন আমি এই ডেটাগুলো থেকে বিভিন্ন ভিজুয়ালাইজ করব, তখন আমাকে হেল্প করবে ম্যাটপ্লটলিব এবং সিবর্ন। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন ডেটা, এবং ডেটাগুলোকে অ্যারেঞ্জ করতে হয় কিভাবে, সেই জিনিসটা আমরা এই মুহূর্তে এখন পর্যন্ত যেটুকু আমরা শিখলাম বা এইটুকু আমরা বুঝলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই জায়গাতে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে করতে পারেন। স্যার আনস্ট্রাকচারটাকে আবার বোঝানো যায়, আনস্ট্রাকচার পার্টটা? শিওর। আনস্ট্রাকচার্ড মানে যেই ডেটাগুলোকে আমরা টেবুলার ফরম্যাটে সাজাতে পারি না, মানে আমরা এটাকে সহজে বলতে পারি নন টেবুলার ফরম্যাট। অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন ডেটাগুলোকে ডেটার একটা নাম রাখি, একটা ভেরিয়েবলের নাম রাখি, একটা সেলের মধ্যে রাখি, আমরা এক্সেলের মধ্যে রাখি, এক্সেলের উপরের যে ফার্স্ট রো থাকে সেখানে নাম থাকে, তার ভিতরে ওই নামের অ্যাগেনস্টে বিভিন্ন ভ্যালু থাকে। কিন্তু আনস্ট্রাকচারটা আমরা কোনো টেবুলার ফরম্যাটে রাখতে পারি না, থাকে না, ওই জন্য এটার নাম হচ্ছে আনস্ট্রাকচার্ড।
এই জন্য এটার ভিতরে ভ্যালুগুলো জাস্ট সিম্পলি কমা কমা দিয়ে পরপর সাজানো হয়। আচ্ছা, এই পর্যন্ত আমরা যদি যাই এবং যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা পরের পার্টে শুরু করতে পারি। নাই তো কোশ্চেন দিতা? আচ্ছা, যদি না থাকে তাহলে এবার হচ্ছে আমরা একটু কোডে চলে যাই। ঠিক আছে, আমরা আজকে শুরু করব হচ্ছে বেসিক কিছু কোড দিয়ে। ফার্স্টে আমাদের এই পার্ট 1টায় আমরা প্রথমে শিখব লার্ন অ্যাবাউট ডেটা টাইপস। সো ফার্স্টে আমরা একটু দেখি যে একটা ভেরিয়েবলকে আমরা কিভাবে অ্যাসাইন করে থাকি। আমরা একটা ভেরিয়েবলের প্রথমে একটা নাম রাখি, সেটা এ বি সি ডি, আপনার নামও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমি বললাম এ। এখন এ ইকুয়াল টু দিয়ে আমরা ওইটার একটা ভ্যালু অ্যাসাইন করব। আমি একটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করলাম, এটা হচ্ছে 10। তো আমি যদি এখন এই লাইনটাকে এইভাবে ব্লক করি, এখন ডান পাশে আবার লেখা আছে ইন্টিজার। এখানে আপনার সেলের ব্যাপারটা যেটা ছিল আর কি, আমি একটু সেলের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এরকম যে আমরা আমাদের এই কোডগুলোকে সেল অনুযায়ী ভাগ করতে পারি। সেল কিভাবে তৈরি হয় খেয়াল করে দেখেন, যে উপরের যে অংশটুকু আছে এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা, লেখাটা সবুজ। এটার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সাদা, কিন্তু ওরকম সাদা না, একটু গ্রে কালার। হ্যাঁ, আমি যদি নিচে মাউস ক্লিক করি তাহলে এই অংশটুকু একটা গ্রে কালার দেখাচ্ছে। আবার দেখেন নিচে অংশ সাদা চলে আসছে। এই যে মাঝখানে যে অংশটুকু আসলো, এটা আসলো কোন লাইন থেকে? 14 নাম্বার লাইনের পর থেকে। এখন দেখেন এখানে কি দেওয়া আছে, একটা হ্যাশ, দুইটা পার্সেন্টেজ। তো একটা হ্যাশ এবং দুইটা পার্সেন্টেজ দিয়ে এন্টার দিলে সাথে সাথে একটা লাইন ব্রেক তৈরি হয়, মানে এখানে একটা ডিভাইডার তৈরি হয়। এই ডিভাইডার হচ্ছে এই পার্টটাকে দুইটা সেলে ভাগ করতেছে। আমি যদি উপরে ক্লিক করি, মাউস উপরে নিয়ে ক্লিক করলাম, এখন দেখেন মাউসটা এই জায়গায় ক্লিক করছি বলে এই জায়গাটা ঘোলা হয়ে গেছে, মানে একটু গ্রে কালার হয়ে গেছে, এটা আবার হোয়াইট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এবার এই জায়গাতে সেলের মধ্যে আমি আসি, এখন যা কাজ করব এই সেলের মধ্যে করব। নিচে কিন্তু আবার এই জায়গা থেকে খালি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আবার নিচের 3টা লাইন গাঢ় হয়েছে। সো এটাকে আমরা সহজেই করতে পারি কি, যে একটা হ্যাশ অ্যান্ড দুইটা পার্সেন্টেজ। দেখেন সাথে সাথে কিন্তু এখানে আরেকটা ছোট্ট একটা পার্ট স্প্লিট হয়ে গেছে। যতবার করো ততবার স্প্লিট হবে। এগুলো প্রত্যেকটা একটা সেল। তা আমরা আমাদের সেলের মধ্যে আমাদের সুবিধা মতন কোডগুলোকে রাখতে পারি। যখন রান করি তখন যদি সেল অনুযায়ী রান করি তাহলে আমার পরেরগুলা এফেক্ট হয় না। শুধুমাত্র যেই জায়গাতে আমি কাজ করছি শুধুমাত্র এই জায়গাটায় আমরা ছোট ছোট প্রোগ্রামগুলোকে রান করতে পারি। এখন আরেকটা জিনিস হচ্ছে, এখানের মধ্যে একটা হ্যাশ দেখেন, এই যে এই জায়গার মধ্যে এখানে দেখেন হ্যাশ দেওয়া আছে। আচ্ছা, এই হ্যাশটা মানে কি? এই হ্যাশ মানে হচ্ছে এটা একটা কমেন্ট বোঝায়। আপনি যখন এখানে হ্যাশ দিয়ে শুরু করবেন তখন পাইথন বুঝবে যে এই 10 নম্বর লাইন, 11 নম্বর লাইন, 12 নম্বর লাইন, 3টা হ্যাশ দিয়ে শুরু হয়েছে, এই 3টা লাইন সে স্কিপ করে যাবে, 3টা লাইনকে সে রান করবে না। তো এই হ্যাশ দিয়ে আমরা কমেন্ট বুঝাই। কমেন্ট আমাদের কেন দরকার? এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্যান্ডার্ড রাইটিং এক্সপ্রেশন। তো যখন আপনি কোনো একটা কোড লিখবেন, আপনার দায়িত্ব থাকবে আপনি যেন ওই কোডের কোন লাইনে কোন জিনিসটা করতেছেন বা অ্যাটলিস্ট 4-5টা লাইন মিলে কি হয়েছে সেটা হ্যাশ দিয়ে কমেন্ট দিয়ে প্রকাশ করা। যখন আপনি পরবর্তীতে এই কোডটা কাউকে দিবেন সেজন্য জিজ্ঞেস না করে, সেজন্য এরকম কোনো কোশ্চেন না করে যে আপনি এই লাইনে কি লিখছেন। তো ওই জন্য হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। যারা কোড লিখে তারা হচ্ছে এইখানে আপনার প্রত্যেকটা কোডের নিচে প্রত্যেকটা লাইন বা লাইন না হলেও অ্যাটলিস্ট 4-5টা লাইন পর পর একটু করে সামারি দিয়ে রাখে হ্যাশ দিয়ে। এবার আমি এখানে লিখলাম যে একটা হ্যাশ দিয়ে দেয়ার আর 4 কোড ফাইলস, দিস কোড ইজ ফর বেসিক পাইথন, কমা সিনট্যাক্স, কমা ফাংশন, শেষ। তার মানে এই লাইনটা 11 নম্বর লাইন, 10 এবং 12, এই 3টা লাইন পাইথন রান করবে না, স্পাইডার রান করবে না যদি আমি এটাকে রান করি। আমি যদি এখন এই জায়গাটা সেল রান করি, সে আমি এখানের মধ্যে কিছুই পাচ্ছি না, শুধুমাত্র এখানের মধ্যে জাস্ট ক্রিয়েটেড হয়েছে কবে সেই একটা ফাইলের ইনফরমেশন দেখাচ্ছে, হুইচ ইজ দিস ওয়ান। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি যে এ নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে বললাম ইকুয়াল টু 10। সো যে কোনো একটা ভ্যালু যখন অ্যাসাইন করতে হয় তখন আমরা এটাকে ইকুয়াল দিয়ে প্রকাশ করি, যেটা আমরা নর্মালি আমরা যখন ম্যাথ করি, অ্যালজেব্রা করি, তখন আমরা বলি না যে ধরি, আমরা অঙ্ক করি যখন ছোটবেলা অঙ্ক করছিলাম, ধরি x ইকুয়াল টু 10 বা x ইকুয়াল টু অমুক, হ্যাঁ, তারপর আমরা x এর ভ্যালু বের করি, অথবা ধরি x সামথিং। হ্যাঁ, আমরা এরকম ভাবে কোনো কিছু কি করে অ্যাসাইন করি, যে আমরা বললাম যে লাইক হচ্ছে কোনো জিনিসের প্রাইস, প্রাইস কত? প্রাইস হচ্ছে 200 টাকা। তার মানে প্রাইস হচ্ছে এটা একটা ভেরিয়েবল। এই প্রাইস কিন্তু অলওয়েজ 200 থাকবে না, 200 চেঞ্জ হতে পারে, কিন্তু প্রাইস শব্দটা এটা চেঞ্জ হচ্ছে না।
তো প্রাইস হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে ভ্যালু চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। এবং আমি যখন বলতেছি যে এখানে প্রাইস ইকুয়াল টু 200, তার মানে এটা এস্টাবলিশ হলো যে প্রাইস, কোনো জিনিসের প্রাইস হচ্ছে ওই জিনিসটা 200 টাকা। তো প্রাইস হচ্ছে 200 টাকা, তার মানে প্রাইসের এগেনস্টে এটার ভ্যালু হচ্ছে 200। ঠিক সেম ভাবে আমরা যদি বলি a ইকুয়াল টু 10, তার মানে a এর এগেনস্টে 10 জমা হচ্ছে এখানে। আমি যদি এই লাইনটা এখান থেকে পুরোটা ব্লক করে, এই যে উপরে দেখেন এই জায়গার মধ্যে একটা আই একটা আইকন আছে, আই। এই আইটা কি, যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনোটা লিখি একটু পজ দিলে দেখবেন যে আই এর মতো একটা লেখা ডিপ 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 করতেছে, বিপ বিপ করতেছে। তো এটা হচ্ছে ওই আই এর মতন। এখানে ক্লিক করলে হয় কি, যে আপনি দেখেন মাউস হোভার করলে কি দেখাচ্ছে, রান সিলেকশন অর কারেন্ট লাইন। তা আমি এই লাইনটা পুরো ব্লক করে যদি রান করি, তাহলে আমাকে এখানে এটা দেখাবে। তো দেখেন এখানে ইন হিসেবে নিচে যখন আমি কনসোলের দিকে তাকাবো, তখন দেখেন a ইকুয়াল টু 10 ইন্টিজার, এটা আমাকে নিচে। এবং সাথে সাথে খেয়াল করে দেখবেন ভেরিয়েবল এক্সপ্লোরারে a ইকুয়াল টু, এটা একটি ইন্টিজার, সাইজ হচ্ছে কত 1। এই সাইজ 1 মানে হচ্ছে এখানে একটা ভ্যালু আছে, হুইচ ইজ ভ্যালু বলতেছে 10। আর বি, ওই যে এর আগে আমরা একটা বি রান করছিলাম, তো ওইটা এখানে মধ্যে চলে আসছে। এনিওয়েজ, এখন এই কথাটা মানে কি, যে হ্যাশ দিয়ে বললাম a অ্যাসাইন টু 10, এর মান 10 অ্যাসাইন করা হয়েছে। সিমিলারলি আমি যদি বলি b ইকুয়াল টু 10.5, এটা আমরা একটা হ্যাশ দিয়ে বললাম বোঝানোর জন্য যে ভাই এটা হচ্ছে ফ্লোট ভ্যালু। আমি যদি এই লাইনটা রান করি, তাহলে দেখব যে b, এটা হচ্ছে ফ্লোট টাইপ, একটা ভ্যালু কত 10.05। ধরুন আমি বললাম সি দিয়ে আমি এখানে মধ্যে আরেকটা এখানে স্ট্রিং নিলাম, এখানে আরেকটা টাইপে নিলাম স্ট্রিং টাইপ, এবং আমি বললাম গোলাম ফারুক নামে একজনের নাম আমি এখানে বসাইলাম। তো যখন আমরা কোনো একটি স্ট্রিং ইউজ করব, তখন আমরা একটা সিঙ্গেল কোট দিয়ে শুরু করব, সিঙ্গেল কোট দিয়ে শেষ করব, অথবা আপনি চাইলে এটা ডাবল কোট দিয়ে শুরু করতে পারেন, ডাবল কোট দিয়েও শেষ করতে পারেন। সো যখন কোনো একটা শব্দ, কোনো একটা পার্সিপিস স্পিচ, বাক্য এর একটা অংশ থাকবে, তখন আমরা এটাকে এরকমভাবে একটা কি করব, সিঙ্গেল কোট বা ডাবল কোট দিয়ে এনক্লোজ করে দিব। করে আমি যদি এটাকে রান করি, দেখবো যে সি এখানে বলছে টাইপ হচ্ছে str, এটা হচ্ছে স্ট্রিং এর শর্ট ফর্ম, এবং এখানে সাইজ বলছে 11। এই 11 মানে হচ্ছে যে এখানে 11টা লেটার আছে। আচ্ছা, এখন আপনি হয়তো বলতে পারেন যে আচ্ছা গোলাম GOLAM 5টা, ফারুক 5টা, 10টা হওয়ার কথা, 11 কেন দেখাচ্ছে? বিকজ এই যে মাঝখানে যে স্পেস আছে, স্পেসটাও পাইথন কাউন্ট করছে, এটা আমাকে কাউন্ট করতে হবে। এটা সহ টোটাল হচ্ছে 11টা। এরপরে ধরেন আমি ডি নামে একটা লিস্ট তৈরি করছি। সো আমি ইকুয়াল টু দিয়ে ফার্স্ট থার্ড ব্র্যাকেট শুরু করলাম, শুরু করে আমি লিখলাম 1,4 3,4,6, 10, আর আমার নাম দিলাম একটা সিঙ্গেল কোটের মধ্যে সাকিব দিয়ে আমি ক্লোজ করলাম। এখন আমি যদি এটাকে আবার রান করি এই লাইনটাকে, তখন দেখবেন যে নিচে তো এখানে আসতেছেই, ডান পাশেও চলে আসছে ভেরিয়েবল এক্সপ্লোরারে, এক এক করে এখানে অ্যাড হচ্ছে। আপনি যত নিচে যাবেন, যত আপনি এখানে ভেরিয়েবল অ্যাড করবেন, তত আপনার এই জায়গার মধ্যে উপর থেকে নিচে অ্যাড হতে থাকবে। এবং কখনো কখনো দেখা যায় যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম রান করব, কোনো একটা প্রজেক্ট দেখব, দেখা যাবে যে এই ভেরিয়েবল এক্সপ্লোরার এই লাইনে, মানে এইভাবে লাইন ধরে সিরিয়ালি মোটামুটি প্রায় 60-70টা ভেরিয়েবল বা তারও বেশি ভেরিয়েবল চলে আসে। তো এই যে আমরা এখানে ডি নিলাম, ডি হচ্ছে লিস্ট স্ট্রাকচারে, এখানে বলতে 7, সাইজ 7 মানে হচ্ছে এখানে 7টা আইটেম আছে। সো আমরা এখন থেকে, আজকে থেকে আর কি এই জিনিসটা খেয়াল করবেন, আমরা যখন কোনো একটা ভ্যালু আমরা যখন এখানে নিব, সেটা লিস্টে হোক, ডিকশনারিতে হোক, অথবা টেবুলার ফরম্যাটে হোক, স্ট্রাকচার হোক, আমরা সেগুলোকে সবসময় বলবো আইটেম। এই আইটেম বললে আমরা এটার ভিতরে ইন্টিজার হোক, ফ্লোট হোক বা ক্যাটাগরিক্যাল হোক, সবই কভার করবে। আমরা এখানে বারবার এটাকে ভেঙে বলবো না যে আমার এখানে 3টা ইন্টিজার আছে, 2টা ফ্লোট আছে, একটা স্ট্রিং আছে, না, আমরা ওভারঅল বলবো যে ভাই আমার এখানে 10টা আইটেম আছে, শেষ। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমি আজকে শুরুতেই যেহেতু প্রথম ক্লাস, আপনার কয়েকটা জিনিস আপনাদেরকে বলে রাখতেছি। এটা কাইন্ড অফ থাম্ব রুল ধরে নেন, এটা হচ্ছে পাইথনের থাম্ব রুল, আমার ক্লাসের থাম্ব রুল। এটা সবাইকেই খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, কারণ পরবর্তী জিজ্ঞেস করুন ভাই এটা কেন হলো, তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। এখনই একটু জেনে রাখেন যাতে পরে ভুলে না যান। আইটেমের ব্যাপারটা তো বুঝতে পারছেন, যে আমার থার্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট দিয়ে অথবা টেবিল ফরম্যাটে আমি যাই রাখি না কেন, যে কোনো ভ্যালুই থাকুক না কেন, সবগুলোকে আমি বলবো কমন ওয়ার্ড আইটেম, 10টা আইটেম, 20টা আইটেম, 30টা আইটেম, এভাবে বলবো। এরপরটা হচ্ছে যে পাইথনে আমরা যখন কোনো একটা ইন্ডেক্সিং করব, তখন ইন্ডেক্সিং অলওয়েজ 0 থেকে শুরু হয়। তো আমরা আমাদের নর্মালি যখন কোনো একটা জিনিস গুনি, আমরা শুরু করি কি 1 দিয়া, 1 2 3 4 5 6, হাতের আঙ্গুল গুনি 1 2 3 4 5 6,
টাকা যখন গুনতে টাকা ধরেন আপনার টাকার নোট গুনতেছি অথবা কাগজের পেজ গুনতেছি 1 2 3 4 আমরা অলওয়েজ কি করি, আমরা আমাদের ম্যাথমেটিক্যালি মানে আমরা যখন ম্যাথ করি বা অঙ্ক অঙ্ক করি আমরা বাই ডিফল্ট সবসময় 1 থেকে শুরু করি, পাইথন 0 থেকে শুরু করে। তার মানে আমাদের যে জিনিসটা হচ্ছে ফার্স্ট পজিশন, পাইথনের জন্য ওটা হচ্ছে পজিশন নাম্বার 0 বা ইন্ডেক্স নাম্বার 0। পজিশন তো বলি না, আমরা এটাকে বলি ইন্ডেক্স, ইন্ডেক্স মানে হচ্ছে পজিশন। তার মানে যেটা আমরা হিউম্যান বলতেছি যে প্রথম পজিশন সেটা ইন্ডেক্স 0, যদি বলি সেকেন্ড পজিশন ইন্ডেক্স 1, এভাবে যাবে। এখন ধরেন কি আমি যদি বলি যে একটা আমরা হিউম্যান চিন্তা করতেছি যে 534তম, তাহলে এটা ইন্ডেক্স কত হবে 533, এই হচ্ছে হিসাব। আর পাইথন যখন আমরা কোড করব তখন আমরা একদম সিম্পল, আমরা একদম অ্যালাইন অ্যালাইন ধরে আমরা কোডটা লেখা শুরু করব। প্রত্যেকটা লাইন আমরা ফার্স্ট যেই পজিশন সেই পজিশন থেকে শুরু করব, কোনো স্পেস আমরা দিব না। লাইক এখানে আপনি খেয়াল করে দেখেন আমি যে যতগুলো এখানে লাইন লিখছি, এখানে এখানে আমার যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে আমি লাইনটা লেখা শুরু করছি, আমি কোনো স্পেস দিই নাই। এখানে দেখেন আমি যেরকম কোনো স্পেস আমি দিই নাই। প্রথম অংশটা আমার প্রথম জায়গা থেকে, প্রথম ইন্ডেন্ট থেকে শুরু হবে। এরপর ভিতরে আপনি স্পেস দেন 2টা 3টা 5টা স্পেস দেন, ডাজন্ট ম্যাটার। আমি এখানে এ দিয়ে একটা স্পেস দিয়ে 10 লিখছি, আপনি যদি বলেন যে এর জায়গায় আমি এখানে মধ্যে 10টা স্পেস দিব, দেন কোনো ব্যাপার না, এটা কোনো এরর ধরবে না। কিন্তু শুরু করতে হবে আপনার ফার্স্ট ইন্ডেন্ট দিয়ে। আপনি যদি এখানে একটা স্পেস দেন সাথে সাথে দেখেন এখানের মধ্যে লাল একটা লাইন আছে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, তো এইটা রাখা যাবে না, এটা প্রথম লাইন থেকে শুরু করতে হবে। ওকে, এই পর্যন্ত যা যা বললাম তাতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। মিনহাজুল, আনোয়ার, আলামিন? না। আচ্ছা না ভাইয়া নেই। ওকে, মিনহাজুল আপনি আমাকে বলেন যে টেবুলার ডেটা আর হচ্ছে আপনার আনস্ট্রাকচার্ড ডেটা বা স্ট্রাকচার ডেটা, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন? ভাই আমি পুরো ক্লাসটা করতে পারিনি, যেহেতু লাঞ্চ ডিনারে গিয়েছিলাম এই কারণে। আচ্ছা আমি যে এই অংশটুকু যেখানে একটু আগে এক্সপ্লেন করেছিলাম, কারা ছিলেন বলেন তো, কেউ একজন বলেন তো। জি আমি ছিলাম। জি বলেন। কোশ্চেনটা আরেকবার বলবেন? স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড ডেটার মধ্যে পার্থক্য কি? স্ট্রাকচার বলতে যেটা ফরম্যাটেড সাজানো থাকবে আমাদের, যেমন লাইক এক্সেল, যে ডাটাগুলো যে টেবিল আকারে যেটা সাজানো থাকে এটা স্ট্রাকচার ডাটা। হুম, আর যেটাকে আমরা টেবিল আকারে বা ফরম্যাটেড থাকবে না সেটাকে আনস্ট্রাকচার ডাটা বলবো। ভেরি গুড। আচ্ছা ওকে, এখন আমাকে হচ্ছে আহ, শুরু দিয়ে কে ছিলেন, শামিম? আচ্ছা শামিম, আচ্ছা একটু আগে হচ্ছে আমি একটা কথা বলছিলাম যে ডেটাগুলোর টাইপ সম্পর্কে, আমাকে একটু বলতে পারবেন শামিম যে কি কি টাইপ নিয়ে আমার কথা বলছি? শামিম কি বলতে পারবেন এটা বলেন। আলামিন বলতে পারবেন? ইন্টিজার ছিল, ফ্লোট ছিল, হুম স্ট্রিং ছিল, হুম, আর একটা ছিল ডেট টাইম। ডেট টাইম ছিল। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এখানে একটা নাম দেখতে পাচ্ছি, এএসপি তজুমুদ্দিন সার্কেল, আপনার নামটা একটু বলবেন, আপনি কি পুলিশের এএসপি? ভাই জি ভাই ভাই আমি অরিত। ওরে আল্লাহ, আমি এই জন্যই তো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ওকে। সো এখন অরিত হচ্ছে আমার ক্যাম্পাসের জুনিয়র, ও হচ্ছে এখন ইয়েতে আছে এএসপি। কোন ব্রাঞ্চে আছো ভাই, মানে কোন জায়গায় আছো? ভাই আমি এখন ভোলা জেলাতে আছি, তজুমুদ্দিনের সার্কেলে এসপি হিসেবে ভাই। এসপি হিসেবে, ভেরি গুড, গ্রেট। আচ্ছা, তো আমরা যেটা হচ্ছে যে এখানের মধ্যে এই যে আমরা গোলাম ফারুক পর্যন্ত দেখলাম, তারপর আমরা লিস্টে যেটা দেখতেছিলাম যে লেখেন লিস্ট শুরু হয়েছে আমার থার্ড ব্রেকেট দিয়ে, লিস্ট শেষ হয়েছে থার্ড ব্রেকেট দিয়ে, যেটাতে শুরু করবো সেটাতে শেষ করব। এবং ভিতরে দেখেন এখানে কমা কমা দিয়ে সাজাইছি, এবং এটা কোনো মানে কোনো ধরনের কোনো ফরম্যাটিং নেই বা এটা কোনো রো বা কলাম আকারে নেই। আমি যদি এটাকে যখন রান করেছি, এখানে আপনি দেখেন লিস্ট আকারে আছে 7টা আইটেম আছে এখানে। এখানে আপনি যাতে ডাবল ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করলে একটা উইন্ডো এখানে ওপেন হয়েছে, এবং এখানে বলতেছে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়েছে, তারপর 6 পর্যন্ত, যেহেতু 7টা আইটেম 0 থেকে 6 পর্যন্ত কাউন্ট হয়েছে। এখানে প্রত্যেকটা ইন্টিজার টাইপ এবং সাইজ দেওয়া আছে,
প্রত্যেকটা একটা করে ভ্যালু, জাস্ট লাস্টে এখানে 5 বলতেছে, কারণ সাকিব SAKIB 5টা লেটার, এখানে 5 বলতেছে। এবং এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এটা এখানে এখানে লিস্টে আপনার পাইথনে দেখাচ্ছে কোনো একটা টেবিল মতন, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো টেবিলের ফরম্যাটে সাজানো না, এটা আপনার সিম্পল লিস্ট আকার আছে। টেবিলের ফরম্যাটে যখন হবে তখন সেটা আবার আরেকটা অন্য কালার বা অন্য থিম আপনি দেখতে পাবেন। এখন এরপর হচ্ছে আমাদের ডিকশনারিতে আমি বলেছিলাম যে এইখানে আমার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কি KEY চাবি, আর হচ্ছে ভ্যালু, ওটার ভ্যালু। যেমন ধরেন আমি যে ডিকশনারির কথা বলছিলাম যে একটা শব্দ, একটা ওয়ার্ড এবং তার কিছু মিনিং থাকে, তেমনি কি হচ্ছে, ধরেন আমি বললাম যে সিটি, এখন সিটি হচ্ছে একটা কি, তার ভ্যালু হিসেবে আমি বললাম ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, চিটাগাং, ভোলা, কুমিল্লা, সিলেট। তাহলে কি এর আন্ডারে আমার এই শহরের নামগুলো হচ্ছে এক একটা ভ্যালু। তা আমি যদি এখন বলি, ধরেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে বললাম কি ওয়ান, দেখেন এই কি ওয়ানটা আমি একটা সিঙ্গেল কোটের মধ্যে রাখছি, এখানে সিঙ্গেল কোট দিয়ে শুরু করছি, সিঙ্গেল কোট দিয়ে শেষ করছি, করে কোলন দিয়ে আমি কি এর মধ্যে এটার আন্ডারে আমি 3টা ভ্যালু নিলাম, এবং 3টা ভ্যালু যখন আমি নিচ্ছি আমি 3টাকে একটা লিস্টের মধ্যে রেখে দিচ্ছি, যেহেতু এটা আনস্ট্রাকচার ফরম্যাটে আছে। একটা হইলে আমার এই থার্ড ব্র্যাকেট প্রয়োজন ছিল না, যেহেতু একের অধিক আছে এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে রাখছি, কারণ লিস্ট হইলেও এটাকে আমরা খুব বেশি হেলাফেলা করব না, এটাকে আমরা একটা এনক্লোজড একটা কন্টেনারের মধ্যে রাখার চেষ্টা করব। কমা দিয়ে আমরা আরেকটা কি নিতে পারি, ধরেন নেম নিয়ে আমি বললাম কোলন দিয়ে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে 2টা নিলাম, মানে লিস্টের মধ্যে 2টা নিলাম, একটা হচ্ছে ভ্যালু 2, এটা সিঙ্গেল কোটে রাখলাম, আর মনে সুমন নামে একজনের নাম নিলাম, সেকেন্ড কোটে সিঙ্গেল কোট ডাবল কোটে রাখলাম, রেখে আমি এই জায়গার মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেটে শেষ করলাম। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, আমার এখানে কি থাকবে 2টা, একটা হচ্ছে কি ওয়ান আর একটা হচ্ছে নেম। আমি যদি এই লাইনটাকে রান করি আমি দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্ট, এটা ডিকশনারি সংক্ষেপে ডিক্ট বলা হয়। এখানে সাইজ বলছে 2 মানে হচ্ছে এখানে 2টা কি আছে, একটা কি ওয়ান, একটা হচ্ছে নেম। ভিতরের ভ্যালু 3টা হোক, 300 হোক, 3 লাখ হোক, ডাজন্ট ম্যাটার, সবসময় যতগুলো আমার এখানে কি আছে কিটাকে সে কাউন্ট করবে, এই জন্য এখানে 2 কাউন্ট করছে, ভ্যালু কিন্তু কাউন্ট করে নাই। আমি ডাবল ক্লিক করি, দেখেন এখানে বলতেছে কি হচ্ছে প্রথম কি ওয়ান, কিটার আমি নাম রাখলাম কি ওয়ান, টাইপ হচ্ছে লিস্ট, মানে এটার ভিতরে ভ্যালুগুলো লিস্ট স্ট্রাকচারে আছে, 3টা ভ্যালু, এই হচ্ছে 3টা। তারপর বললাম সেকেন্ড কি নেম, এটাও লিস্ট আকারে আছে, এটার ভিতরে 2টা ভ্যালু আছে, একটা হচ্ছে ভ্যালু 2 নামে একটা ভ্যালু আছে, সুমন নামে একটা ভ্যালু আছে। তাহলে এই গেল আমাদের ডিকশনারি। আবার আমরা লিখতে পারি এইভাবে যে আপনি যদি মনে করেন লাইনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনি চাইলে হচ্ছে একটা এন্টার দিয়ে পরের লাইনে এসে লিখতে পারেন। যেমন ধরেন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বললাম স্টুডেন্টস ইটসেলফ, এটা একটা কি, কোলন দিয়ে বললাম থার্ড ব্র্যাকেট দিয়ে আবরার, রাইতা অ্যান্ড কামাল, 3 জনের নাম লিখলাম, কমা দিয়ে আমি এন্টার দিয়ে এখানে চলে এসে আমি এন্টার দিলে পাইথন অটোমেটিক্যালি যে জায়গা থেকে আমার শুরু হয়েছে ডিকশনারি ঠিক তার নিচে চলে আসবে, এখানেও আসবে না, এখানেও আসবে না, ঠিক এই বরাবর আসবে। তারপর আমি লিখলাম ক্লাস দিয়ে কোলন দিয়ে বললাম সেকেন্ড ক্লাস, তার মানে হচ্ছে ক্লাস এটা একটা এখানে ডিকশনারি কি আকারে আছে, সেকেন্ড ক্লাস হচ্ছে আমার একটা ভ্যালু। আমি যখন 2টা লাইনে চলে আসছে, 2টা লাইনকে একবার টেনে এখানে E1 হিসেবে রান করলে আমি কি পাবো, E1 ডিক্ট 2টা ভ্যালু আছে, এই হচ্ছে আমার 2টা ভ্যালু। প্রথম হচ্ছে ক্লাস, এটা হচ্ছে স্ট্রিং টাইপ, এই জন্য হলুদ ব্যাকগ্রাউন্ড দেওয়া, সাইজ হচ্ছে 12 কেন, কারণ ভিতরে সেকেন্ড ক্লাস মানে পুরোটা একটা স্ট্রিং, তো প্রতিটা লেটারকে সে কাউন্ট করছে। স্টুডেন্টস লিস্ট আকারে আছে, 3টা ভ্যালু, আবরার, রাইতা অ্যান্ড কামাল, 3টা ভ্যালু আছে। এইভাবে আমরা আমাদের এই ভ্যালুগুলোকে কাউন্ট করে রাখতে পারি। প্রিন্ট করার ক্ষেত্রে আমরা এই সেম এই কাজটা করতে পারি। প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, এটা আমাদের পাইথনের আজকের ক্লাসের এবং প্রথম ফাংশন হচ্ছে প্রিন্ট ফাংশন দিয়ে আমরা যে কোনো আমাদের ভেরিয়েবলকে প্রিন্ট করি। তো মনে করেন আমি বললাম প্রিন্ট বি কমা সি, এখানে কমা দিয়ে আমি 2টা ভেরিয়েবলকে একসাথে প্রিন্ট করছি, তাহলে আমরা একটা একটা করে প্রিন্ট করতে পারি। তো আমি এখানে প্রিন্ট কমা সি দিয়ে রান করলে এই প্রিন্টের আউটকামটা এই যে দেখেন নিচে এই জায়গাতে কনসোলে এখানে এসে জমা হবে। দেখেন এখানে প্রিন্ট লেখার সাথে সাথে বলতেছে 10.05 আর একটা স্পেস দিয়ে বলছে গোলাম ফারুক, যেটা অ্যাকচুয়ালি আমার বি এবং সি এর অ্যাকচুয়াল ভ্যালু ছিল, বি এবং সি যা ছিল ওইটা আমাকে দেখাচ্ছে। আবার আমরা চাইলে হচ্ছে এইটার মধ্যে কিছু এক্সপ্রেশন অ্যাড করতে পারি,
যেমন ধরেন আপনি বি এবং সি একটা ভ্যালু আসলো, কিন্তু আপনি আরেকজনকে চাচ্ছেন বুঝাইতে যে সে যেন অ্যাটলিস্ট বুঝে যে হোয়াট ইজ বি অ্যান্ড হোয়াট ইজ সি। সো আমি এখানে বললাম যে একটা ডাবল কোট দিয়ে প্রিন্ট ফাংশনের ভিতরে আওয়ার অনারেবল স্টুডেন্ট ইজ দিয়ে কোলন শেষ করলাম, ডাবল কোট শেষ করলাম, কমা দিয়ে আমি ওই স্টুডেন্টের নাম নিলাম, আবার কমা দিয়ে আমি একটা নিউ লাইনে গিয়ে বললাম যে আওয়ার আর্লিয়ার ভ্যালু ইজ কমা অমুক। তো এই ভিতরে যে লেখাটা আছে এটা আমি আমার নিজের সুবিধা মতো চেঞ্জ করতে পারবো, আপডেট করতে পারবো। তাহলে হবে কি, যখন আমি এটাকে প্রিন্ট করব অ্যাটলিস্ট অন্য কেউ একজন বুঝবে যে আসলে এই গোলাম ফারুক অ্যাকচুয়ালি কে, আওয়ার অনারেবল স্টুডেন্ট, বা 10.05 অ্যাকচুয়ালি কি, আওয়ার আর্লিয়ার ভ্যালু। তো এটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্রিন্ট করার ক্ষেত্রে এক্সপ্রেশন দিয়ে আমরা দেখাতে পারি বা বলতে পারি যে আচ্ছা এই জিনিসটা অমুক জিনিস মিন করছে। প্রিন্ট ছাড়াও, এই প্রিন্ট ফাংশন ছাড়াও আমরা সরাসরি রান করতে পারি। আমি যদি শুধু সিম্পল বি লিখে রান করি তাহলে বি এর ভ্যালুটা এখানের মধ্যে দেখাবে, কিন্তু এটা প্রিন্ট আকারে দেখাবে না, এটা জাস্ট একটা আউটপুট হিসেবে দেখাবে। দুটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। যখন আমি প্রিন্ট করব তখন এখানের মধ্যে সরাসরি প্রিন্টের ভিতরের ভ্যালুগুলো দেখাবে, আর যখন আমি সিম্পল রান করব, বি কে রান করব, তখন এটা ইন হিসেবে বি ঢুকবে, আউট হিসেবে বি এর ভ্যালু 10.05 দেখাবে, জাস্ট ইন এন্ড আউট। আচ্ছা, আর হচ্ছে আপনার টুপল। টুপল জাস্ট আমরা এখানের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ভ্যালু নিলাম, এর হচ্ছে আমার টুপল। তো টুপলটা আমরা এখানের মধ্যে রান করলে এই এফ এর মধ্যে দেখেন এখানে এফ হচ্ছে এটা কি আকার আছে, টাইপ হচ্ছে টুপল, চারটা ভ্যালু 1 2 3 4, ব্যাস। তো আমরা এখানে প্রিন্ট করতে পারি, এটা টাইপ দেখতে পারি যে কোনটা কোন টাইপের। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। আমরা চাইলে এটা টাইপটা এখানে দেখতে পারি, টাইপ এ, টাইপ বি। তো আমি এ ভেরিয়েবলের টাইপ কোনটা আর বি ভেরিয়েবলের টাইপ কোনটা সেটা আমি দেখতে চাচ্ছি। প্রিন্ট দিয়ে বললাম টাইপ বের করো এর, কমা টাইপ বের করো বি এর। তা আমাকে এখন নিচে দেখাচ্ছে। রান করার পরে, রান যখন করলাম তখন বলতেছে ক্লাস হচ্ছে এটা ইন্টিজার টাইপ, পরটা হচ্ছে ফ্লোট টাইপ, দুইটা। এই হচ্ছে মোটামুটি আমাদের সিম্পল কিছু প্রিন্টের কাজ। পরের পার্টে শুরু করার আগে একটু আপনাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি যে এতক্ষণ যা যা বললাম তাতে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা, বুঝতে পারছেন? স্যার, লিস্ট আর ডিকশনারিটা আবার বুঝাবেন এক্সাম্পল কিভাবে আইডেন্টিফাই করবো যে লিস্ট এটা বা ডিকশনারি এটা? আচ্ছা, আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে যে লিস্ট স্ট্রাকচারের ভ্যালুগুলো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি, আর ডিকশনারি স্ট্রাকচারটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি। এবং ডিকশনারির ভিতরে আমার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে কি এর পার্ট আর কোলন দিয়ে ভ্যালুর একটা পার্ট থাকবে, দুইটা পার্ট। আমরা এক্সট্রা আরেকটা কি যদি অ্যাড করি, কমা দিয়ে আমরা সেকেন্ড আরেকটা কি অ্যাড করতে পারবো নিচে। এই যে এই যে দেখেন এখানের মধ্যে এই যে এটা হচ্ছে ডি হচ্ছে লিস্ট আকারে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হচ্ছে। তারপর হচ্ছে ই যেটা, এটা হচ্ছে ডিকশনারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে লাস্টে এই জায়গাতে গিয়ে শেষ হচ্ছে। আর টুপল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এই তো। আচ্ছা স্যার, লাস্টে আমরা যে হ্যাশট্যাগ দিয়ে ডিকশনারি বা লিস্ট কি না দিলেও কি পাইথন চিনতে হ্যাঁ, পারবে? চিনতে পারবে, সমস্যা নেই। এটা পাইথনকে, এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, এটা না লিখলে কোনো সমস্যা নাই, না লিখলে পাইথনের মতো বুঝবে। এবং আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলি যে কথা, যে লাইনগুলো রেডি করতে গিয়ে বা লাইনগুলো বুঝতে গেলে মনে হলো, সেটা হচ্ছে আপনাদের মধ্যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কে কে আছেন, একটু হাত তুলুন তো। কেউ আছেন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বা এর আগে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছিলেন বা প্র্যাকটিস করছিলেন, এরকম কেউ কি আছেন? নাই। আচ্ছা, ওকে। তো এইখানে আসলে আমি কেন কথাটা বললাম, কেন জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সি, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, অন্য ল্যাঙ্গুয়েজে শেষে আপনার কোলন, সেমিকোলন, কমা এগুলো দিয়ে হচ্ছে লাইন এন্ড করতে হবে, ক্লোজ করতে হয়। পাইথনে এই সকল কোনো ঝামেলা নাই, পাইথন আপনি যা লিখবেন পাইথন ওটা ওইভাবেই নিবে। পাইথন হচ্ছে গিয়ে আপনার খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে পাইথন নিজে হচ্ছে খুব সহজে বুঝতে পারে, পাইথনকে আপনি যেমনি বুঝাবেন সেমনি সে বুঝবে। জাস্ট পাইথন হচ্ছে
তার নিজস্ব কিছু সিনটেক্স আছে। এই যে যেমন আমরা এখানের মধ্যে ডিকশনারি কথা বললাম, থার্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, বা এখানের মধ্যে আমরা ওই যে লাইন ইনডেন্টের কথা বললাম, হ্যাঁ, প্রিন্ট করার কথা বললাম, ভিতরের যে কমা দিয়ে সেপারেট করার কথা বললাম, এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের বেসিক জিনিস। এটা জানলে আমার স্ট্রাকচারটা বোঝা যায় যে আমি আসলে লিখতে যাচ্ছিলাম কোনটার পর কোনটা লিখবো। তো এই স্ট্রাকচারটা আমাদের ধরতে গেলে মোটামুটি আরো 1-2টা ক্লাস লাগবে, তারপর আমরা চলে আসবো, মানে আমাদের হাত চলে আসবে। আমি আজকের ফাইলটা দিয়ে দিব গুগল ক্লাসরুমে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে এখনো এনরোল করেন নাই কে কে আছেন? মানে চাচ্ছেন, চিন্তা করতেছেন, 2 একদিনের মধ্যে করবেন, করতে পারেন, এরকম কে কে আছেন? একটু হাত তুলেন তো। মিনহাসুল, শামীম, 2জন। আচ্ছা, বাকিরা এখনো শিওর না, মানে অথবা এনরোল হয়ে গেছেন, মেবি আপনার এনরোল হয়ে গেছেন, 6 জনের মধ্যে হয়তো আছেন। আচ্ছা, ওকে। তো আমরা হচ্ছে আমাদের এখানে পরের যেটা, এটা হচ্ছে আমরা কিছু অ্যারিথমেটিক অপারেটরের কাজগুলো দেখি। ফার্স্টে আমরা আসি হচ্ছে অ্যাডিশন। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমি খুব বেশি দূর আগাবো না, এবং আমি আজকের ক্লাসে খেয়াল করে দেখবেন যে প্রথম 40-45 মিনিট হচ্ছে ওই পাইথনের ইনস্টলেশন, ডেটা টাইপস, এইটা সেইটা, হ্যাঁ, বিভিন্ন পার্থক্য দেখাইছি। তো এগুলো নেক্সট ক্লাসে আর থাকবে না, কারণ এগুলো প্রথম প্রথম একবার দেখাই ফেলছি। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্টলি 9:30টায় ক্লাস শুরু করব, ডিরেক্টলি কোড দিয়ে শুরু করব। 11টা 11:30 পর্যন্ত আমরা লম্বা একটা ক্লাস নিব, এবং প্রত্যেকটা ক্লাসই মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো করে আমি নিব, কারণ না নিলে আসলে 12টা ক্লাসে মানে সম্ভব না। এবং যদি আমার যদি মানে আমি যদি ভুল না করে থাকি, আমি যেভাবে আমার কোডটাগুলো সাজাইছি বা আমার যে ক্লাসের মডিউল সাজানো আছে, তাতে 12টা ক্লাসে আমরা অ্যারাউন্ড 5,500 থেকে 6,000 লাইনের কোড আমরা শিখব অ্যাপ্রক্সিমেটলি। সো লম্বা জার্নি, অনেকগুলো জিনিস আছে শেখার, এবং আমি আপনাদেরকে একদম ওই যে বলেন আপনার স্পুন ফিডিং, বাচ্চাদের যেমনি হচ্ছে মুখে তুলে খাওয়াই দেয়, আমি আপনাদেরকে স্পুন ফিডিং করে হচ্ছে প্রত্যেকটা জিনিস একবার লাইন বাই লাইনে হচ্ছে একবারের জায়গায় 10 বার হলেও বুঝাবো। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যেহেতু এখানে কষ্ট করে আপনাদেরকে বোঝাচ্ছি, হ্যাঁ, গাইড বাংলা একাডেমি আমাকে প্রতি ক্লাসের পেমেন্ট দিচ্ছে 2,000 টাকা করে। সো এখানে আমি যেমন কষ্ট করতেছি বোঝাচ্ছি, আমি চাবো যে আপনারা যেন আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। সপ্তাহের প্র্যাকটিস সপ্তাহে করবেন, ক্লাসের প্র্যাকটিস ক্লাস শেষ করার পরে করবেন, রাতে না হলেও দিনের বেলা করবেন, যাতে আমি যেন 1-2 দিন পরে 1-2টা ক্লাস পর্যন্ত আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে এইটা কি ওইটা কি, তখন যেন আপনারা পারেন। না পারলে জিনিসটা তখন খারাপ দেখাবে যে আমি আপনাদেরকে কষ্ট করে বোঝাচ্ছি বাট আপনারা সিরিয়াসলি নিচ্ছেন না। তো যে কোনো কিছু শিখতে গেলে আপনাকে কিন্তু সিরিয়াসলি জিনিসটা শিখতে হবে, সিরিয়াসনেস নিয়ে শিখতে হবে। মানে এমন না যে আচ্ছা ঠিক আছে আসলাম গেলাম এই দেখলাম না, তাহলে আপনি শিখতে পারবেন না। মানে আপনাকে আগে শিখতে হবে, শিখে আপনার নিজের একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, বিভিন্ন প্রজেক্টগুলোকে রেডি করতে হবে, দেন আপনি ওই পোর্টফোলিও দিয়ে আপনার সিভিতে অ্যাড করবেন। আপনার গিটহাব থেকে শুরু করে ক্যাগল প্রোফাইল থেকে শুরু করে আপনার পার্সোনালাইজ প্রোফাইল কীভাবে করবেন সেই জিনিস আমি শিখাই দিব। ওগুলো করার পরে দেন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, বা রিমোট জবের জন্য বা ফ্রিল্যান্সিং অ্যাপ্লাই করবেন। আপনি যদি এখন থেকে মানে ধরেন ক্লাস শুরুর আগে থেকে চিন্তা করেন যে পাইথন শিখবো, আমি মাসে 15-20 হাজার 30,000 বা 1 লাখ টাকা কামাই করবো, ফার্স্টেই মানে আমার বেসড অন মাই এক্সপিরিয়েন্স, যারাই প্রথমে টাকার চিন্তা করে এখানের মধ্যে আসে তারা শিখতে পারে না। আপনাকে সোললি আপনার মন, আপনার মানে মাইন্ড, আপনার ব্রেইন আগে চিন্তা করতে হবে যে আমি এখানে আসছি একটা জিনিস শিখবো, ধরে ধরে শেখানো হচ্ছে, সুতরাং আমি এটা গ্র্যাব করব, এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি। কারণ এরকম ভাবে ধরে ধরে পৃথিবী বলে বুঝে বাংলাদেশে আর কেউ আপনাকে এভাবে ধরে ধরে শেখাবে না। সো যেহেতু আমি আপনাকে নিজে থেকে কষ্ট করে শেখাচ্ছি, আপনার উচিত হচ্ছে এই সুযোগটা নেওয়া। যখন ক্লাস হয়ে যাবে রেকর্ডগুলো আপনি পেয়ে যাবেন, কিন্তু রেকর্ডগুলো আপনি দেখতে গেলে দেখবেন যে আচ্ছা এটা যেন কি ওটা যেন কি, তখন আপনি নিজেও মাঝে মধ্যে কয়েকটা জায়গাতে আটকে যেতে পারেন, সেটা হওয়ার চান্সও আছে। মানে যদি রেকর্ড কোর্সই মানুষজন শিখতো তাহলে মানে মানে রেকর্ড কোর্স খারাপ না, আমি বলতেছি না, রেকর্ড কোর্সও ভালো, আমাদেরও কিছু রেকর্ড কোর্স আছে বা সামনে আসবে। বাট রেকর্ড কোর্সের জিনিসটা হয় কি যে আপনি হয়তো লাইভ কোর্সে থাকেন না, পরে রেকর্ড ভিডিও দেখতেছেন, তখন হবে কি কিছু জায়গায় আপনার ডাউট তৈরি হবে বা কিছু জায়গায় আপনার লাইন বুঝবেন, আচ্ছা এই কথাটা কি বলছে। যদিও প্রায় সবাই আপনাকে যে কোনো প্ল্যাটফর্মে আপনাকে বলবে যে আপনি কোর্স করলে আপনি রেকর্ড ভিডিও পাবেন, এবং তারা দেয়, আমরাও দিই তারাও দেয়। বাট প্রবলেম যেটা হয় কি যে ইনস্ট্যান্টলি আপনি ওই সময় একটা প্রবলেম বুঝতেছেন, আপনি হয়তো আমারে পাচ্ছেন না,
বা মেন্টরকে পাচ্ছেন না, সাথে সাথে আপনি প্রবলেম সলভ হচ্ছে না, একদিন 2 দিন অথবা মনে করেন একবেলা চলে গেল, আপনি তখন একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেট হয়ে যাবেন যে এটা তো আসলে সলভটা করা দরকার ছিল। লাইভ কোর্সের সুবিধাটা হচ্ছে কি, যে এই যে আমি আপনাকে বলতেছি বারবার, আপনাকে আবার পাল্টা জিজ্ঞেস করতেছি, 10 মিনিট পর জিজ্ঞেস করতেছি যে আপনি এই পার্টটা করলাম কি বুঝছেন বলেন, এটা কি ওইটা কি। এইভাবে আপনার 1-to-1 যে ক্লাসের মধ্যে যেই শেখাটা, এই শেখাটা আপনি আবার ওই রেকর্ড কোর্সে গেলে পাবেন না। তো রেকর্ড কোর্সে যদি মানুষজন আসলেই শিখতে পারতো, আপনি দেখবেন যে রেকর্ড কোর্স 200-300 টাকা তো বিক্রি করে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। ওরা করে কি আপনার ওই যে আমাদেরও কোর্স আছে, আমাদের কোন কোর্স জন্য আছে আমি খেয়াল করছিলাম, ওরা বেশিরভাগ করে কি আপনার ওই যে হাসিন হায়দার ভাইয়ের কোর্স বা রাব্বিল ভাইয়ের কোর্স অথবা ঝঙ্কার মাহমুদ ভাইয়ের কোর্স, সি প্রোগ্রামিং পাইথনের কোর্স বা আপনার ওয়েব ডেভেলপমেন্টের কোর্স, দেখবেন যে এরকম কিছু প্ল্যাটফর্ম আছে 200-300-500 টাকায় সেল করে, মানুষজন দুবাই কিনতেছে। আমাকে কয়েকজন দেখাচ্ছে যে ভাইয়া আপনার কোর্স এখানে আছে, আমি বলি হ্যাঁ আছে তো। বললো ভাইয়া আপনি তাহলে লাইভ কোর্সে তাহলে মানুষজন মানে মানে তাহলে কেমনে কি আপনার কোর্স ভিডিওতে ইয়ে করতে, হ্যাঁ করুক, কয়দিন করবে, বা কেউ যখন রেকর্ড ভিডিও দেখবে ওই রকম মানে ধৈর্য নিয়ে কজন দেখবে। যারা 200-300 টাকায় কোর্স বিক্রি করে তারাও ধান্দাবাজ, যারা 200-300 টাকা কোর্স কিনে তারাও ধান্দাবাজ। কারণ এরা কখনো আপনার এই ভিডিও মানে কিনে শুধু ফালা রাখবে হার্ড ডিস্কের মধ্যে, ধরেও দেখবে না। 100 জনের মধ্যে 2 জন বা 3 জন পাওয়া যাবে যারা হয়তো সময় নিয়ে দেখবে, আচ্ছা ঠিক আছে কোর্সটা কিনছি দেখি কি আছে। মানে রেকর্ড কোর্স কিনে বা রেকর্ড কোর্স প্র্যাকটিস করে যদি আসলেই যদি কেউ শিখতো বা মানে ভালো কিছু করতো, তাহলে এখন ঢাকা শহরে বা প্রত্যেকটা জায়গায় অলিতে গলিতে ডেটা অ্যানালিস্ট ডেটা সায়েন্টিস্ট থাকতো, বাট হয় না। কারণ ওই যে লাইভের যে আপনার সুবিধাটা, যে আপনাকে আমি প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করতেছি, বলতেছি, ধরে ধরে পড়াচ্ছি, এটা আপনি রেকর্ড কোর্স আবার ওরকমভাবে পাবেন না। এনিওয়েজ, আচ্ছা, তো আমরা এখানের মধ্যে ওই অ্যারিথমেটিক অপারেটরটা সম্পর্কে একটু দেখি, আর আমরা হচ্ছে কম্পারিজন অপারেটরটা সম্পর্কে দেখি, এই দুইটা। নেক্সট ক্লাসে আই মিন নেক্সট রবিবার দিন ইনশাল্লাহ আমরা এই 119 নম্বর এই লাইন থেকে শুরু করব অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং ওই দিন বেশ লম্বা ক্লাস হবে 9:30 থেকে, মানে 9:30 শুরু হবে। আমি খুব মানে আমার পার্সোনাল খুব বড় প্রবলেম না হলে আমি সাধারণত দেরি করি না, যেহেতু আমি ড্যাফোডিল ক্যাম্পাস থেকে হয়তো 7টা 7:30টার মধ্যে চলে আসি, আমি মোটামুটি প্রিপেয়ার থাকি। এবং আমি খেয়াল করে দেখছেন যে আমার অন্যান্য যে আগের ক্লাসগুলো যারা করছেন, ফ্রি ক্লাসগুলো করছেন যেগুলো ইউটিউবে আছে, আমি যদি 9:30 বলি 9:30, যদি কোনো কারণে যদি এদিক ওদিক প্রবলেম হয়, ধরেন কোনো কারণে লোডশেডিং হলো, বা ধরেন আমার পিসিটা রিস্টার্ট করে হলো, অথবা ধরেন আমার বাসায় বিড়াল আছে, বিড়াল পালি, বিড়াল মনে করেন যে ক্লাসের মাঝখানে বা কোনো কারণে হয়তো পিছনে তারটা ছুটে ফেললো, তো ওগুলো হচ্ছে, বা ধরুন কল আসলো, ঠিক আছে, ইউজুয়ালি আমি ক্লাসের মাঝখানে কল টল ধরি না, আমি ফোন সাইলেন্ট রাখি। আমি যতক্ষণ ক্লাস নিই এই 1.5 ঘন্টা 2 ঘন্টা টোটালি হচ্ছে আমি মানে আপনাদের জন্য ডেডিকেটেড। আপনারা যেটা বলবেন, যেভাবে বুঝতে চাইবেন আপনাকে আমি বুঝাবো। বাকি সময়টা আমি আমার কাজে বিজি থাকি, বাট এই সময়টাতে আমি আপনারা আমাকে যেমনি মন চায় তেমনি আপনি যা মন চায় কোশ্চেন করেন, যা মন চায় শিখতে চান শিখেন। কিন্তু এই জায়গাতে আমি সিরিয়াস, আমি আমার ড্যাফোডিলের আমার নিজের কোর্সেরগুলোতে সিরিয়াস এবং অনলাইনে ক্লাসও সিরিয়াস। এবং ওই তো 9:30 মানে 9:30, খুব বেশি দেরি করব না। হয়তো 2-3 জন আসবে, হয়তো 4-5 জন আসতে আসতে হয়তো 2-3 মিনিট সময় লাগতে পারে, ওইটুকু সময় আমি একটু ওয়েট করব, দেন আমি ক্লাস শুরু করব। এবং আজকে আমি যেভাবে কথাগুলো বললাম একটু স্লো করে বললাম, নেক্সট ক্লাস থেকে আমি একটু ফাস্ট যাব আর কি। তা আমরা এখানের মধ্যে ওই ছোটবেলায় যেরকম বেসিক অপারেশনগুলো করতাম না, যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজটা আমরা পাইথনে ছোট ছোট 2-3 লাইনের মধ্যে করতে পারি। তা আমি একটু বড় করে দেখাই। অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা। তা আমি বললাম যে আচ্ছা a = 5, b = 10, তা আমি এই দুইটাকে লাইনকে রান করলাম। তা আমি দেখলাম ডান পাশে a = 5 আসছে, b = 10 আসছে, ভালো কথা। আচ্ছা, আমি বললাম সি, নতুন একটা ভেরিয়েবল। সি এর কাজ কি, সি হচ্ছে একটা নতুন ভেরিয়েবল যে কিনা এ আর বি কে যাই আছে এখানের মধ্যে, যাই থাকুক, এ আর বি কে যোগ করে সি তে মধ্যে রাখবে, পরের লাইনে সি কে প্রিন্ট করবে। তার মানে আমি যদি 61 নাম্বার লাইন রান করি, আমি দেখবো যে সি এর ভ্যালু হয়ে গেছে কত, 15, 5 আর 10 যোগ করলে 15। প্রিন্ট সি তে যদি আমি রান করি, আমি দেখবো নিচে এখানে যেহেতু প্রিন্ট ফাংশন, আমি কনসোলে চেক করব, চেক করে দেখবো যে প্রিন্ট সি মানে হচ্ছে 15 দেখাচ্ছে। সেম ভাবে আমি যদি সাবট্রাকশন করতে চাই, ধর আমি বললাম a1, নতুন একটা ভেরিয়েবল নিলাম, a1 হচ্ছে 50, b1 হচ্ছে 10, c1 হচ্ছে
যে A1 থেকে B1 কে বিয়োগ করব। তার মানে আমার এই ডেটা অনুযায়ী 50 থেকে 10 বিয়োগ করলে 40 হবে। এই 40টা C1 এর মধ্যে টেম্পোরারি জমা হবে। প্রিন্ট C1 দিলে আমাকে 40 প্রিন্ট করবে। সো লেটস সে আমি চারটাকে একসাথে ধরে টান দিলাম, টান দিয়ে রান করলাম। এখন আমি দেখলাম যে আমার এখানে ডান পাশে A1 50, B1 10, C1 যেটা এখানে মধ্যে বিয়োগ করার পর আসলে 40। আর যেহেতু এখানে প্রিন্ট লাইনটাকে আমি রান করছি একসাথে, আমি দেখেন যে নিচে এখানে প্রিন্ট C1 40 আসছে। মাল্টিপ্লিকেশন একই সেম ওয়েতে। তো মাল্টিপ্লিকেশনে কি করি আমরা, যে A = 40, B = 10, আর আমরা কোডটা লিখি স্টার। আপনারা দেখবেন কিবোর্ডের মধ্যে স্টার আছে। আপনি যখন বাসায় কিবোর্ড অথবা আপনার ল্যাপটপে কিবোর্ডে ডান পাশে দেখবেন যে 1 2 3 4 যে নাম্বারগুলো আছে, এটার উপরে দেখবেন যে একটা স্টার বাটন আছে। আবার আপনি চাইলে হচ্ছে বাম পাশে যে আমাদের কিবোর্ডের উপরে যে 1 2 3 4 আছে, ওখানে 8 এর দিকে তাকান। 8 এ দেখবেন যে একটা এখানের মধ্যে শিফট দিয়ে 8 চাপলে স্টার আসবে। স্টার মানে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন, গুণ করা। তাহলে দেখেন এখানে A = 40, B = 10। আপনারাই বলেন তো এখানে C কত পাবো আমি? বলেন তো C কত পাবো? Sir, 400. 400। তা আমি যদি এখন এটাকে রান করি, আমি কিন্তু এখানের মধ্যে প্রিন্ট A * B, আমরা A * B দিয়ে লিখতে পারি, ডাইরেক্ট C দিয়ে লিখতে পারি, একই জিনিস। আমরা এখানে 400 দেখতে পাচ্ছি। তো দেখেন খুবই সহজে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ চলে আসতেছি। ডিভিশনে দেখেন A52, B হচ্ছে 10। তো ডিভিশনটা আমরা এরকম স্ল্যাশ দিই, মানে ভাগ সাইন দিই। তো A/B করলে আমি কত পাবো? 52/10 মানে হচ্ছে 5.2। তো আমরা 5.2 এটাকে সরাসরি লিখতে পারি, মানে সিতে 5.2 জমা হবে টেম্পোরারি, ওটা প্রিন্ট করতে পারি। অথবা আমি যদি শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটা রাখতে চাই, তাহলে আমি এখানের মধ্যে ইন্টিজার একটা আলাদা ফাংশন ইউজ করে বলবো যে সি এর ভ্যালুটাকে ইন্টিজার ফরম্যাটে তুমি রেখে তারপর প্রিন্ট করবা। তো ইন্টিজার এই অংশটুকু রাখলে আমাকে শুধুমাত্র 5 দেখাবে, আর যদি ইন্টিজার ছাড়া রাখি তাহলে আমাকে 5.2 দেখাবে। তা আমি যদি এখন রান করি, আমি পাচ্ছি এখানের মধ্যে 5.0, সরি শুধু 5 পাচ্ছি। আর যদি আমি ইন্টিজার ছাড়া রাখি, এখন যদি রান করি, আমি পাবো হচ্ছে 5.2। এই দেখেন, এই যে 5.2। সো ইন্টিজার দিয়ে আমি চাইলে হচ্ছে আমার ভ্যালুটাকে শুধুমাত্র ইন্টিজার পোর্শন রাখতে পারি, অথবা দশমিক পোর্শন আমি একটা সার্টেন ডিজিট পর্যন্ত রাখতে পারি। যেমন ধরেন আমার কোনো একটা ভ্যালু আসলো দশমিকের পরে 7 ডিজিট, 8 ডিজিট, আমি এটাকে 2 ডিজিটে কনভার্ট করতে পারবো। জাস্ট রাউন্ড করে লিখে দিব যে আমার দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত বসবে, তাহলে আমাকে অতটুকুই দেখাবে। আচ্ছা, আমরা ছোটবেলায় পড়ছি না ভাগশেষ? ভাগশেষ মানে কি, যে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে যখন একটা অতিরিক্ত ভ্যালু থাকে যেটা দিয়ে ভাগ করা যাচ্ছে না, ওটা হচ্ছে ভাগশেষ। যেমন 11কে আমি যদি 3 দ্বারা ভাগ করি, 3 3 9, এরপরে 3 4 12 কিন্তু যাচ্ছে না, কারণ আমার ম্যাক্সিমামই হচ্ছে 11। তাহলে 9 এর পরে 10 11 দুইটা ভ্যালু থেকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার রিমাইন্ডার মানে কি, মানে হচ্ছে এই যে ভাগশেষ মানে কি, তখন 2। ওইটা আমরা এখানে বের করতে পারি। তো এখানে আমরা করব কি, আগেরটায় আমরা ভাগ যে ইউজ করছিলাম স্ল্যাশ, আমরা এখানে ইউজ করব পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি, ধরেন P = নিলাম 11, Q = নিলাম 3, আর R = বললাম P %Q। এই %Q মানে হচ্ছে পাইথন তখন বুঝবে যে 11কে 3 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষ থাকে ওইটা R এ জমা হবে, তারপর প্রিন্ট করব R। তাহলে এক্ষেত্রে 11কে 3 দ্বারা ভাগ করার পরে এই 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 মডিউল বা রিমাইন্ডার যদি ইউজ করি ফাংশনটা, তাহলে আমাকে দেখাবে 2। দেখেন নিচে হচ্ছে এখানে 2 আসছে। এক্সপোনেন্ট, আমরা যে কোনো কিছুর উপর আমরা এক্সপোনেন্ট ইউজ করি না, যে ধরেন আমরা বললাম 2 স্কোয়ার, আমরা বললাম 4, আমরা বললাম যে 3 স্কোয়ার বা 9, বা আমরা বলি 2 কিউব বা 8, এই যে উপরে একটা যে আমরা পাওয়ারটা লিখতেছি, এই পাওয়ারটা হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। সো আমি ধরেন A = আর কি করলাম আমি, এটা সরি কই ছিলাম, এটা গেল কোথায়?
কি আশ্চর্য, অদ্ভুত ব্যাপার। রিসেন্ট ফাইল ওপেন লাস্ট ক্লোজড। এই তো আমি ভাবলাম ওই ব্যাপারটা কি ভুলে চাপ পড়ে কি চলে গেল কিনা। আচ্ছা ধরেন আমি এক্সপোনেন্ট করতে যাচ্ছি, ঠিক আছে। তো এ যদি 2 হয় তাহলে বি যদি 3 হয়, এ ডাবল স্টার বি, তো এই যে ডাবল স্টার মানে হচ্ছে পাওয়ার। তা আমি যদি এখন বলি যে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তা আমি এটাকে বলবো কত, 2 ডাবল স্টার 2, তার মানে সে আমাকে 2 এর উপরে পাওয়ার 4 বোঝাবে। আমি যদি বলি 3 স্কোয়ার, তার মানে 3 ডাবল স্টার 2। সেম ভাবে আমি যদি বলি এ ডাবল স্টার বি, তার মানে কি 2 এর উপরে 3 হচ্ছে কিউব, আনসার কত আসবে 8। তো আমি যদি রান করি, আমি দেখেন আসলাম, আমি কত পাবো 8। আচ্ছা এরপর আসে হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। তো কম্পারিজন অপারেটর মানে হচ্ছে আমরা হচ্ছে কম্পারিজন করি না দুইটা সংখ্যার মধ্যে, তো এটার ক্ষেত্রে আমরা উত্তর কি পাই, হয় ট্রু নাহলে ফলস। আমরা ওই যে অ্যালজেব্রা ছোটবেলায় করছিলাম। তো এখানেও আমরা এই যদি কম্পারিজন অপারেটর ইউজ করি, মানে গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ডাবল ইকুয়াল বা নট ইকুয়াল, এগুলো হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। এগুলো আমরা বিভিন্ন ইকুয়েশন সলভ করতে গেলে এই অপারেটরগুলো ইউজ করে থাকি, বা কোনো একটা রেঞ্জ বের করতে গেলে বা একটা সাইড থেকে আমি ডেটাগুলোকে চেক করতে গেলে আমরা অপারেটর ইউজ করে থাকি। তো ধরেন আমি বললাম a ইকুয়াল টু 8, b ইকুয়াল টু 9, ঠিক আছে। আমি বললাম প্রিন্ট b ইজ গ্রেটার দেন a, মানে এই শর্তটা যদি সত্যি হয় তাহলে আমাকে প্রিন্টে বলবে ট্রু, নাহলে বলবে ফলস। আপনারা আমাকে বলেন তো যে আমি এখানের মধ্যে ট্রু পাবো না ফলস পাবো? ট্রু। ট্রু পাবো। ওকে, তো আমি যদি রান করি আমি পাচ্ছি এখানের মধ্যে ট্রু, তাই না? কারণ অ্যাকচুয়ালি কিন্তু বি 8 এর চেয়ে বড়, এ এর চেয়ে বড়, 9 8 এর চেয়ে বড়। আমি যদি ধরেন এখানে গ্রেটার দেন না লিখে আমি এখানে লেস দেন দিলাম, আমি কি পাবো এখানে আনসার? ফলস। ফলস। দেখেন আমি এখানে ফলস পাচ্ছি, দেখছেন খুবই সহজ জিনিসটা। তো একটু মন দিলে পাইথন শেখাটা খুব একটা কঠিন কিছু না। এখন দেখেন আমি বললাম গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল দুটো একসাথে দিলাম। আপনার কাছে কি মনে হয় আমি যদি এখন এ গ্রেটার দেন বি দেই বেসড অন দিস ডেটা, কারণ আমি ডেটা যখন চেঞ্জ করি নাই ওই এ বি ওইটাই রাখছি, এখানে কি হবে, ট্রু না ফলস? ফলস আসবে। ফলস আসবে, ভেরি গুড। আমি যদি বলি এখন লেস দেন অর ইকুয়াল বি, এটা ট্রু আসবে। কেন? এর মান তো বি এর চেয়ে ছোট। ছোট। তার মানে কি এখানে বলছে যে লেস দেন অর ইকুয়াল, এখানে অর ফাংশন ইউজ করতেছি আমরা, তাহলে যে কোনো একটা সত্যি হইলে আমাকে সত্যি বলবে। পাইথনের বিষয়টা হচ্ছে যে পাইথন যদি মাল্টিপল কেস থাকে সেখানে যদি একটা সত্যি পায় সেটাকে আলটিমেটলি সত্যি বলবে। এটা হচ্ছে ইকুয়াল টু, মানে ডাবল ইকুয়াল টু। আমরা যে ছোটবেলায় বীজগণিতে করতাম না অ্যালজেব্রাতে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ করতাম, আমরা বলতাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ব্যাপারটা হচ্ছে এরকম যে এ এবং বি দুইটা সমান কিনা, যদি ভ্যালুতে সমান হয় তাহলে বলবে ট্রু, নাহলে বলবে ফলস। তো একটা ইকুয়াল মানে হচ্ছে আমরা অ্যাসাইন করতেছি, মানে ওই ভেরিয়েবলে আমরা একটা সংখ্যা অ্যাসাইন করতেছি, এটা উপরে কিন্তু আমরা লিখে আসতেছি যে আমরা লিখতেছি এটা অ্যাসাইন করা। আর ডাবল ইকুয়াল মানে হচ্ছে যে বাম পাশ ডান পাশ সত্যি কিনা, সেম ভ্যালু কিনা সেটা কিনা চেক করবে। তো যেহেতু আমার এ বি সমান না, তাহলে এ ডাবল ইকুয়াল বি তে আমি আলটিমেটলি ফলসই পাবো। আচ্ছা, এটা হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়ালটা হচ্ছে ওই যে আমরা অ্যালজেব্রাতে ছোটবেলায় যখন করতাম যে, আর কি উল্টা লিখছি কেন, এই যে এটা লিখতাম না এরকম, জি তো এই জি জিনিসটা কি হচ্ছে আমার নট ইকুয়াল, মানে একটা এক্সক্লেমেটরি সাইন আর হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। তো আমি যদি এখন বলি যে এ এ হচ্ছে 8, বি হচ্ছে 9, এ নট ইকুয়াল টু বি, এটা আমরা রাখলাম সি তে, তাহলে সি এর আনসারটা কি আসবে, ট্রু না ফলস বলেন তো? ট্রু আসবে না? ট্রু তো, কারণ এ এবং বি তো ট্রু আসবে। এ আর বি তো সমান না, এবং আমি বলতেছি যে এটা নট ইকুয়াল, নট ইকুয়াল পাইথনে কি ওই যে ওই লেস দেন গ্রেটার দেন ওভাবে লেখা যায়, না শুধু না, এইভাবে লিখতে এইভাবে হবে? লিখতে হবে। এসকিউএল এ তো লেস দেন গ্রেটার দেন দিয়ে লেখা যায়।
নট ইকুয়াল। এসকিউএল এর স্ট্রাকচার পাইথন স্ট্রাকচার তো সেম না। না, এই হ্যাঁ জন্য ক্লিয়ার হওয়ার হ্যাঁ জন্য হ্যাঁ, জিজ্ঞেস করতেছি। না ওইটাতে লেখা যায় কিন্তু এখানে লেখা যায় না। তো এটা ঠিক আছে। হচ্ছে মানে কোড লিখার ব্যাকরণ, যেটা ব্যাকরণ ভ্যারি করে। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ ভ্যারি করে। আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। আজকে আমরা বলতে এইটুকুই পর্যন্ত রাখি। জানি না এখন মানে আপনাদের কি মানে খুব বেশি প্রেশার মনে হচ্ছে, টাফ মনে হচ্ছে? না, এই পর্যন্ত টাফ মনে হয়নি। আহ, পরে যখন আরো ডিপে যাবেন তখন হয়তো আচ্ছা, এমনিতে টাফ এমনিতে লাগতে পারে। ক্লাস কেমন হচ্ছে এটা বলেন, ক্লাস সম্পর্কে বলেন, কতটুকু কি বুঝতেন? না, এই পর্যন্ত আমার কাছে কিছুই কঠিন মনে হয় নাই, যেটুকু দেখাইছেন। আচ্ছা যদিও আমি এর আগে কোনো কোডিং করি নাই, কোডিং জানা নাই। আচ্ছা, আমি তো শুরুতেই বলছি যে এই কোর্সে কোডিং না জানা থাকলে চলবে, কারণ আমি সাকিব আপনাকে আমি একদম হাতে ধরে শেখাবো। আচ্ছা, আর বাকিরা আনোয়ার, মিনহাজুল বা সালসাবিল, আপনাদের আপনাদের একটু ওপিনিয়ন গুলো শুনি। স্যার ভালোই ছিল, বাট একটু স্লো পেসে গেলে আরো ভালো হতো, আল্লাহ কজ কি বলেন, আজকে আমি ব্যাক সবচেয়ে স্লো পেসে গেছি, নেক্সট ক্লাস থেকে আরেকটু ফাস্ট যাব। স্যার কিভাবে তাহলে কোপ আপ করবো বা অ্যাডাপ্ট করবো? সমস্যা নেই, ক্লাসের পরে আমি তো আসি গ্রুপের মধ্যে 251 এর, তো আমি তো আসি। ওখানে প্রবলেম হলে আমাকে বলবেন, বা আপনি যখন ভিডিও দেখবেন ভিডিওতে আপনি দরকার হলে এটা মানে 1x না দিয়ে আপনি 0.9 বা 0.8x আপনি চালাবেন, তাহলে তো হইলো। আচ্ছা এই কারণ আজকে যে স্পিডে গেছি সেই স্পিডে যদি আমি আগাই তাহলে এই কোর্সে যেতে আমার লাগবে 18 থেকে 20টা ক্লাস। আমাদেরকে রেকর্ডিংটা কি ইয়েতে মেইল করবে নাকি ক্লাসরুমে দিবেন? আমরা ক্লাসরুমে দিব, মানে এটা ইউটিউবে থাকবে, বাট আমরা লিঙ্কটা ক্লাসরুমে দিব। তো আজকে যেহেতু এটা ঠিক ফার্স্ট আছে, ক্লাস, এটা তো ওপেন, তো লিঙ্কটা সরাসরি আমি 251 এ দিয়ে দিব। নেক্সট ক্লাস থেকে ঠিক যে আছে। ক্লাসগুলো হবে সেটা লিঙ্ক আমরা 251 এ দিব না, এটা আমরা ক্লাসরুমে দিব। আপনারা জাস্ট ক্লাসরুমে জয়েন মানে ঢুকে ওখান থেকে লিঙ্কটা প্লে করবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যারা এনরোল করবেন, এনরোল করার সময় যেই ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিবেন মানে ফর্ম ফিল আপ করার সময়, আমরা ওই ইমেল অ্যাড্রেসটা দিয়েই হচ্ছে ওই ভিডিওগুলো প্রাইভেট করব। তার মানে আপনি ছাড়া, আপনার ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কেউ ওই ভিডিওটা অ্যাক্সেস করতে পারবে না নেক্সট ক্লাস ঠিক থেকে। আছে। তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি। স্যার, জি বলেন। একটা কোয়েশ্চেন স্যার, ডেইলি কয় কয় ঘন্টা বা কতক্ষণ ইনভেস্ট করতে হবে এটার জন্য, লাইক প্র্যাকটিস রাখার জন্য? ইনিশিয়ালি প্রথম 2-3 সপ্তাহ যদি বলি, আপনি সপ্তাহে 3-4 ঘন্টা পর্যন্ত রাখলেই হবে। তারপর আমি যখন আচ্ছা, একটু অ্যাডভান্সে যাব, ধরেন আপনার যখন পান্ডা শেষ করব ম্যাটপ্লটলিবে যাব, তখন একটু ঘন্টা বাড়ায় দিবেন। ওকে স্যার, পারফেক্ট স্যার। ওকে, দেন আর কারো কোনো মতামত, কোনো ফিডব্যাক বা কোনো ভালো খারাপ যা আছে বলতে পারেন। নাই? আচ্ছা, যদি না থাকে স্যার রেকর্ডিং কবে, কখন আর হবে স্যার? আরেকটা রিয়েলিটি জানতে চাচ্ছি আমি, যেটা অনেকে আপনার কোর্স অবশ্য বলেননি আপনি। আপনি আমার মনে হচ্ছে ফ্যাক্টই বলছেন। অন্যান্যরা দেখা যায় বলে যে আমার কোর্স করলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অনলাইনে কারি কারি টাকা ইনকাম করতে না পারবেন। ভাই। আমি শুধু ফ্যাক্টটা জানতে চাচ্ছি যে এই এটা মানে যদি আমি সবকিছু ক্লাস ঠিকভাবে ফলো করি, হোমওয়ার্ক যদি টাস্ক দেন সেটা যদি করি, আফটার দ্য কমপ্লিশন অফ কোর্স আমি কি ফ্রিল্যান্সিং এর জন্য তৈরি হচ্ছি কিনা, তো হ্যাঁ তৈরিটা আমি কাজ পাইতে হবে এটা জানতে চাচ্ছি হ্যাঁ, না। মানে আপনি তৈরি হওয়ার পথে আগাবেন, আপনি পুরোপুরি তৈরি হবেন আচ্ছা, না। পুরোপুরি তখনই তৈরি ঠিক হবেন আছে। যখন আমারই ক্লাসগুলো বা আমারই প্রজেক্টগুলো নিয়ে ঘাটাঘাটি আরো বেশি বেশি করবেন। এবং এখানে আসলে বিষয়টা কি, একটা ইনটিউশনের ব্যাপার। আপনি যত ঘাটাঘাটি করবেন তখন আপনার মাথা থেকে যখন বেরোবে, আচ্ছা এটা এমনি করছে, আচ্ছা এই কোডটা এমনি করছে, এটা তো আমি এইভাবে করতে পারি। মানে তখন আপনি দেখবেন যে একই লাইনের কোড মানে একই জিনিস আপনি 3-4টা ওয়েতে করতে পারতেছেন। যখন আপনার মধ্যে এই অ্যাবিলিটি চলে আসবে তখন আপনার কোড লিখার হাত আর একটু খুলবে। আমরা বলি না যে ওই যে ব্যাটসম্যান যখন ক্রিকেট খেলা নামে, প্রথম সে কিছু বল ঠেকায়, কিছু বল বুঝে, তারপর যখন মনে করেন 20-30 রান হয়ে যায় তখন সে হাত খুলে 2-3টা চার মারে। 50 হয়ে যাওয়ার পর তাকে কিন্তু আমরা তখন বলি না সেট ব্যাটসম্যান। কেন এই কথাটা বলি, কারণ হচ্ছে সে পিচ বুঝে গেছে, সে বল বুঝে হুম, গেছে।
তো আপনাকে এখন করতে হবে কি সেট হইতে হবে আগে। এটা আমার কাছে কোর্স করেন, অন্য জায়গায় করেন, বা যেখানে করেন, ইউটিউবে আপনি দেখেন, আমি যেগুলো করাচ্ছি এগুলো কি ইউটিউবে নাই? আছে। থাকবে না কেন? অবশ্যই আছে। কিন্তু কথা হচ্ছে যে ইউটিউবে আপনি একটা সময় গিয়ে ধরেন বোর ফিল করবেন, বা ইংলিশে বলতেছে অথবা হিন্দিতে বলতেছে। আমি আপনাকে যেটা করব, যে আজকে তো মনে করেন তেমন কোনো ডেটা নিয়ে আলোচনাই করি নাই, সামনে ক্লাসগুলোতে আমি প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল কিছু ডেটা নিয়ে আপনার সামনে বিভিন্ন সিচুয়েশন ওয়াইজ এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করবো, বা এক্সাম্পলগুলো দিব। তখন আপনি রিলেট করতে পারবেন যে আচ্ছা ইন্ডাস্ট্রিতে এই ধরনের ডেটাগুলোকে তাহলে এভাবেই কাজটা করতে হয়। ওইটা আমি এখন বললে বুঝবেন না, কারণ আমি তো এখনো গ্রামার ফেজে আছি। গ্রামার ফেজটা শেষ হোক, তারপর ওখানে আমরা হাত দিব, তখন আমি সিনারিও গুলো আপনাকে বলবো। এমনিতে তো রিয়েলিটিতে দেখা যায় অফলাইনে কাজের এক্সপিরিয়েন্স না থাকলে মনে হয় যে তো রিমোট ওয়ার্ক দিতে চায় না, যে এরা ট্রাস্ট করতে চায় না যারা এমপ্লয়াররা। আম, মানে এইটা মানে আমার ধারণা আর কি, এটা জানি না কতটুকু সত্য। রিমোট জবের জন্য আসলে এটা যে আসলে আপনার অফলাইনে জবে থাকতে হবে নট নেসেসারি, থাকলে ভালো। অনেক জিনিস আছে কি যে এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে। অনেক সময় কিছু আছে, কিছু স্টার্ট আপ শুরুর দিকে তারা চায় হচ্ছে যে আমি অমুককে নিব, বা এরকম কিছু 2-3 জন লোক নিব, যাদেরকে হচ্ছে কাজ করায় করায় হচ্ছে প্র্যাকটিস করায় করায় আমার কাজগুলো আদায় করব। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা মনে করেন অলরেডি ওদের এরকম লোক আছে, ওরা নতুন কোনো একটা নিউবি অথবা কোনো একজন অ্যামেচরকে নিতে চায় না, তারা চায় অলরেডি কাজগুলো জানে, অলরেডি পোর্টফোলিও রেডি আছে, জাস্ট সে আসবে, তারপর তাকে আমি কাজ বুঝিয়ে দিব, সে ধামাধাম কাজ করা শুরু করবে। এরকম রেডিমেড তারা চায়। এখন রেডিমেড যখন যেহেতু চাচ্ছি, তাহলে রেডিমেডের মতন আমি নিজেকে তৈরি করি, যাতে আমি ইনস্ট্যান্টলি বলতে পারবো যে হ্যাঁ আমি এই কাজগুলো করছি, আপনার কোম্পানির সাথে এই কাজগুলো অ্যালাইন করে বা মিলে। তো আমি এই কাজগুলো দরকার হলে আমাকে যদি হায়ার করেন, কালকে থেকে আচ্ছা আপনার কাজ শুরু, আমাকে আবার আলাদা করে বুঝাইতে হবে না। জি। আচ্ছা, ওই যে পোর্টফোলিও বলাতে আরেকটা জিনিস ইন্টারাপ্ট করি আপনাকে। আমাদেরকে কি কোর্সের পাশাপাশি পোর্টফোলিও বিল্ডে কি হেল্প করবেন কিনা, হ্যাঁ হ্যাঁ যেগুলো হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখবো এগুলো? রাইট, এগুলো আমি হেল্প করব। এবং আপনি পোর্টফোলিও বিল্ড আপ কোথায় কোথায় করবেন, কিভাবে করবেন, সেটার আমি লাইভে কিছু গাইডলাইন দিব, কিছু আপনাকে ব্লগ বা আর্টিকেল বা ইউটিউবের লিঙ্ক দিব। ওই ইউটিউবের লিঙ্কগুলো দেখে আপনি করতে পারবেন। আচ্ছা, সব হয়তো ক্লাসে একদিনে বা 2 দিনে হয়তো পসিবল হবে না। আমি আপনাকে ওই গাইডলাইনগুলোর জন্য কিছু রিলেভেন্ট ইউটিউব ভিডিও লিঙ্ক দিব, ব্লগ দিব, যেটা ধরে আপনি স্টেপ বাই স্টেপ সাজাতে পারবেন। ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার ভাই আমার লাস্ট একটা একটা যে প্রশ্ন কবে ছিল যে ভিডিওটা ছাড়বেন, রেকর্ডিংটা পাবো কবে? আচ্ছা, রেকর্ডিংটা আমরা ইউজুয়ালি একদিন পরে দিই। মানে ধরেন এখন বাজে 11টা, আমি এবার ঘুমায় যাবো, কালকে সকালে আমার হচ্ছে, মানে এখন তো ফাইনাল এক্সাম চলতেছে, সেমিস্টার ফাইনাল। তো সকালবেলা আমার কালকে থেকে আবার শুরু। তো অনেক সময় দেখা যায় যে ধরেন আমার সপ্তাহের কোনো কোনো দিন ধরেন থার্সডেতে কোনো একটা ক্লাস হইলো, হ্যাঁ, আমার না অথবা অন্য কারো ক্লাস হইলো, ওই দিন মনে করেন রাত্রেবেলা 1টা 2টার মতো জেগে আছে। তো ভিডিওগুলো আসলে আমি হ্যান্ডেল করি। তো তখন মনে করেন রাত্রেবেলা 1টা 2টার সময় দেখবেন যে ভিডিও নোটিফিকেশন পাইছেন। ইউজুয়ালি একদিন পরে আমরা দিই। তো দেখা যায় যে আমার ভিডিও দেখা যায় আমি সাথে সাথে দিতে পারবো। কিন্তু কিছু কিছু মেন্টরদের ভিডিও দেখা যায় যে ওরাও তো ক্লাস নিয়ে হয়তো ঘুমায় পড়ে, তারপর দিন হাতে আমাকে দেয়, দেন আমি সেটা আলাদা করে প্রাইভেটলি হচ্ছে স্টুডেন্টদেরকে দিই। একদিন লাগে আর কি ইউজুয়ালি। এসকিউএল এর একটা কোর্স চালু হয়েছিল, ওটাতেও কি মেন্টর আপনি? না, স্কুলের মেন্টর প্রতীক। আমি পাইথনের পার্টটা নিই, বেসিক স্ট্যাটিস্টিক্সের পার্টটা নিই, আর হচ্ছে বেসিক মেশিন লার্নিং এর পার্টটা নিই। বাকি এক্সেলের জন্য আলাদা এক্সেল, গুগল অ্যানালিটিক্সের জন্য আলাদা মেন্টর আমাদের, পাওয়ার বি এর জন্য আলাদা মেন্টর, এসকিউএল বিগ ডাটার জন্য আলাদা মেন্টর, অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের জন্য আলাদা মেন্টর, আর এর জন্য আলাদা মেন্টর। মানে আমাদের মোটামুটি সব মিলে এখন মনে হয় 12টা মেন্টর আছে। মানে এটা হিউজ। আর অন্য কোনো প্ল্যাটফর্মে এত মেন্টর নাই, এত ভ্যারাইটিস নাই। সামনের বছর আমরা জানুয়ারিতে আরো কিছু মেন্টর নতুন নিব আর কি। এবং আমাদের ওই যে ওয়েবসাইটের কিছু কাজ চলতেছে, ওই আশা করি এই এই আপনারা যারা এখন এনরোল করবেন তারা হয়তো এই বছর পর্যন্ত কি বলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই আপনারা দিবেন। তবে ডিসেম্বর তো শেষ হয়েই যাচ্ছে, তো জানুয়ারির ফার্স্ট উইক থেকে আর কি আমাদের পরের ব্যাচে যারা আসবে তারা আমাদের সরাসরি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে
কোর্সে সিলেক্ট করে তারপর তারা ওইখানে আর কি সরাসরি এসএসএল কমার্সের মাধ্যমে যে কোনো ধরনের ব্যাংক, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং সব কিছুতে পেমেন্ট করতে হবে। ওটা আমাদের অলরেডি সেট আপ করা আছে, জাস্ট টেকনিক্যাল কারণে আমরা একটু ওয়েট করতেছি।